আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের তৃতীয় লাইভে চলে এসেছি। তো আমাদের শর্ট সিলেবাসের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যতগুলো অধ্যায় আছে তার মধ্যে আমরা প্রথম দুইটা লাইভে কি কি কভার করেছি। আমরা প্রথম দুইটা লাইভে নিউটনের বলের সূত্র, বলের সূত্রের সীমাবদ্ধতা আর বোর্ড কর্তৃক যে শর্ট সিলেবাস দেওয়া ছিল সেই শর্ট সিলেবাসে কয়েকটা পয়েন্ট আলাদা করে বলা ছিল, যেমন ঘোড়ার গাড়ি, নৌকার গুণ, এই জিনিসগুলো আমরা ধরে ধরে আলোচনা করেছি। আশা করি তোমরা আজকে যারা আমার সাথে ক্লাসে আছো তারা সবাই আগের ক্লাসগুলোর পিডিএফ এবং ক্লাস উভয়ই ভালোভাবে দেখে ফেলেছো। তো ওই পিডিএফ গুলো যদি ভালোভাবে চর্চা করে থাকো, এখন থেকে কিন্তু আমরা নতুন একটা পোর্শনে ঢুকবো। আমরা এখন থেকে জড়তার ভ্রামক, টর্ক, কেন্দ্রবিমুখী বল, বাকি এই যে পোর্শন গুলো রয়েছে এই পোর্শন গুলো আগামী 1 বা 2 ক্লাস শেষ করার চেষ্টা করব। তো আমি দেখে নিই আগে আমার সাথে বর্তমানে লাইভে কারা কারা যুক্ত হয়েছে। তো তোমরা কমেন্টে জানাও যে কারা কারা লাইভে যুক্ত হয়েছো, আর তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমাদের আজকে শুরু করার টপিকটা হচ্ছে বলের ঘাত নিয়ে। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা টপিক, কঠিন কিছু না। সো তোমরা আস্তে ধীরে সবাই যুক্ত হও। আর যেহেতু বিগত দুইটা ক্লাসে আমি দেখেছি যে আমার ক্লাসটা শেষ হতে হতে তোমাদের পরের ক্লাসটা একবারে শুরু হয়ে যেত, তো আজকে আমরা একটু দ্রুত শেষ করে ফেলতে চেষ্টা করব। আর তোমাদের প্রত্যেকের খাতা, ক্যালকুলেটর, এই জিনিসগুলোর সাথে রাখো। আগের ক্লাসগুলোতেও আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা এখনো বলবৎ রয়েছে। যেমন আমার ক্লাসগুলোর সময় তোমরা স্লাইডে যে জিনিসগুলো আছে ওগুলো দেখে দেখে তুলতে হবে না, কারণ ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি স্লাইডটা তোমাদের দিয়ে দিব। কিন্তু আমি মুখ দিয়ে যে কথাগুলো বলছি মনে করতেছো যে এগুলো তোলা দরকার, সেই জিনিসগুলো তোমরা খাতায় তুলে রাখবে। তাই খাতা, কলম, ক্যালকুলেটর এই জিনিসগুলো তোমাদের সাথে রেডি রাখবে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে। মিজানুর রহমান যুক্ত হয়েছে, তাসমিয়া কাদির যুক্ত হয়েছে, তাহমিদ যুক্ত হয়েছে, মুবাশশির রহমান যুক্ত হয়েছে, মাইশা নূর যুক্ত হয়েছে। তো অনেকেই তোমরা যুক্ত হচ্ছে আমার সাথে, জুনায়েদ যুক্ত হচ্ছে, কাফি যুক্ত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক সংখ্যক ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসটা যেহেতু আমি শেষের দিক দিয়ে, যেহেতু 9:30টার দিক থেকে তোমাদের আরেকটা ক্লাস আছে, সো আমি একটু দ্রুত শেষ করে দেবো, তাই আমি আর এখন সময় নিচ্ছি না, আমি বরং ক্লাসটা শুরু করে দিই। তো আমরা প্রথম আজকের যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে বলের ঘাত সংক্রান্ত। তো বলের ঘাত নিয়ে যে আলোচনা সেটা জানার আগে আমাদের একটা টেবিল ভালো করে জানতে হবে। এই টেবিলটা অ্যাকচুয়ালি ঘাত বল, বলের ঘাত, এই দুইটার মধ্যে পার্থক্য দেখাচ্ছে। এই দুইটা নাম খুবই কাছাকাছি, ঘাত বল একটা, বলের ঘাত আর একটা। ঘাত বল কি? আসলে ঘাত বল হচ্ছে একটা বল, বলেরই একটা ক্যাটাগরি। আর বলের ঘাতটা কি? বলের ঘাতটা সরাসরি কোনো বল না, বরং এটা বলের একটা প্রপার্টি বা বলের একটা অংশ বা একটা বৈশিষ্ট্য বা একটা ধর্ম চিন্তা করতে পারে। তো ঘাত বলটা হচ্ছে এমন ধরনের বল যেই বলগুলোর মান অনেক বেশি আর ক্রিয়াকাল অনেক কম। যেমন ধরো তোমরা চিন্তা করতে পারো যে ক্রিকেট খেলার সময় ব্যাট আর বলের মধ্যে যে সংঘর্ষটা ঘটে, ব্যাট আর বল খুবই সামান্য সময় একটা একটা সংস্পর্শে থাকে। সো যে ব্যাটসম্যান সে তো খুব জোরে মারে, দ্যাট মিনস তার বলের মানটা অনেক বেশি, বলের মান মানে ফোর্সের মান অনেক বেশি। আর যেই বলটা থাকে, এই বলটা আর ব্যাটটা যতটুকু সময় তাদের পাশাপাশি থাকে, অনেক অল্প একটা সময় না, অনেক অল্প একটা সময়। তাই আমরা বলতে পারি একটা আদর্শ উদাহরণ হিসেবে যে ক্রিকেট খেলার সময় ব্যাট আর বলের সংঘর্ষ, ওই সময় যে বলটা প্রাপ্ত হয় সেই বলটা এক ধরনের ঘাত বল। এটা বলের মতো একটা বলই এটা আসলে। সো বল যেহেতু, তাই এটার একক নিউটন। বলের মাত্রা কি আমরা সবাই ছোটবেলা থেকে জানি, এটা হচ্ছে ml/t², অর্থাৎ ma থেকে এসেছে, রাইট? m দিয়ে হচ্ছে ভর আর l/t² দিয়ে ত্বরণ, তো ভর ইনটু ত্বরণ। সো এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, এই জিনিসটা তোমরা বল সম্বন্ধেই আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, 9-10-এও পড়েছো, তো এই জিনিসটা তোমরা জানো। আমাদের আলোচনার বিষয় আজকে ম্যাথ করব বলের ঘাত নিয়ে প্রথমেই। সো বলের ঘাত নিয়ে যদি দেখি, বলের ঘাত প্রথমেই বলেছি এটা সরাসরি বল না, এটা সরাসরি বল না। এটা কি? এটা বলের সাথে তুমি যদি বলের ক্রিয়াকাল গুণ দাও, বল আর সময়, এই দুটি জিনিস গুণ দিলা তুমি, বল আর বলের ক্রিয়াকাল, ক্রিয়াকাল কি একটা সময়। সো এই দুটি জিনিস যদি তুমি গুণ দাও, তাহলে তুমি যেই রাশিমালাটা প্রাপ্ত হবা সেই রাশিমালাটাকে আমরা বলতেছি কি? বলের ঘাত। সো এটা আসলে এফ না যে ইকুয়াল টু, বরং এফ ইনটু টি, এফ এর সাথে একটা রাশিমালা গুণ করা আছে। সো তার মানে আমি বলতে পারি যে ঘাত বল আর বলের ঘাত নাম কাছাকাছি হলো, দুটো জিনিস এক না, একটা সরাসরি বল, একটা সরাসরি বল না, বলের সাথে সময় গুণ করা। এটার মাত্রা কি হবে? জাস্ট এটার মাত্রার সাথে একটা ক্যাপিটাল টি গুণ করে দাও। ক্যাপিটাল টি গুণ করে দিলে এখানে ml/t² আছে,
একটা ক্যাপিটাল টি গুণ যাওয়া এখানে কি হবে ml পার টি, মানে একটা টি গুণ গেছে, গুণ যাওয়াতে এখানে টি টু দি পাওয়ার -2 মানে কি দুইটা টি ভাগ আকারে ছিল আর এখন একটা টি ভাগ আকারে, কারণ একটা গুণ যাওয়ার কারণে কাটাকাটি চলে গেছে। সো এটা তোমরা সিম্পল জিনিস, তোমরা সবাই জানো এই জিনিসটা কিভাবে এসেছে। ঘাত বলের একক ছিল নিউটন আর আমার বলের ঘাতের একক কি নিউটন সেকেন্ড, জাস্ট গুণ আকারে নিউটনের সাথে সেকেন্ড, মানে সময়টা গুণ আকারে থাকবে। তো এই হচ্ছে আমাদের কি বলের ঘাত নিয়ে প্রাথমিক একটা ধারণা। সো কনফিউজ করে ফেলো, তাই আমি পার্থক্য রূপে এটা দেখিয়েছি। এরপরে সূত্র দেখবো, সূত্রগুলো বেসিক্যালি আমার পুরনো স্লাইডে আমি আগে ইউটিউবে তোমাদের যা পড়েছি সেটাই, কারণ নতুন সূত্র তো আর নাই, বাট ম্যাথ গুলো কিন্তু আমরা নতুন নতুন করব, এই জিনিসটা একটু ভালো করে দেখে নিবা। সো যে দিয়ে আমরা বলের ঘাতটাকে বোঝাই, সো বলের ঘাতের সূত্র আমি বলেছি F ইনটু টি, এখানে তাই লেখা আছে F ইনটু টি। আর এই জায়গা থেকে এই জিনিসটা কিভাবে আসলো, খুবই সিম্পল হিসাব। F কে কি লিখতে পারো ma, F কে কি লিখতে পারো ma, F কে ma লিখলা, a কে আবার কি লিখতে পারো v মাইনাস u বাই t, a কে কি লিখতে পারো v মাইনাস u বাই t। সো F কে তার মানে একবার লেখা যায় m v মাইনাস u বাই t। সো ডিভাইড বাই টি আছে, গুণ আকারে টি আছে, কাটাকাটি যে এই জিনিসটা থাকে। সো এই জিনিসগুলো যেহেতু খুবই সিম্পল হিসাব, তাই কিন্তু আমি আর ক্যালকুলেশনটা লিখে দেখাচ্ছি না, কারণ এইগুলোতে আমাদের সময় ব্যয় করার মতন সময় কিন্তু আসলে নাই। আমরা এই জিনিসগুলো কিভাবে আসলো সেই জিনিসগুলো যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, সো আমারই ক্লাস আছে নিউটনিয়ান বলবিদ্যার উপরে প্লেলিস্ট, আমি অলরেডি তোমাদের গ্রুপটাতে পোস্ট করেছি, সেখানে দেখলে এগুলো আমি লিখে লিখে ভাঙিয়ে ব্যাখ্যা করে দিয়েছি। সো আপাতত আমরা প্রয়োগমূলক ক্লাস করবো, আপাতত আমরা এই ক্লাসগুলো করব যে ক্লাসগুলো করলে নাম্বার আসে, পরীক্ষা হলে নাম্বার আসে। সো এখন আমরা পরীক্ষার্থী হয়ে গিয়েছি, শিক্ষার্থীর জন্য ডিরাইভেশন শেখাটা জরুরি, বাট পরীক্ষার্থীর জন্য ডিরাইভেশন শেখাটা ততটা জরুরি না, তার আরো অনেক কিছু জানার আর প্র্যাকটিস করার আছে, সেই জায়গাগুলোতেই আমরা গুরুত্ব দিতে চাই। সো J ইকুয়াল টু F ইনটু T একটা ফর্মুলা, J ইকুয়াল টু mv মাইনাস mu, মুখে মুখে আমি বলেছি, ডিরাইভেশন দেখতে চাইলে আমার পুরনো ক্লাসগুলো। সো J ইকুয়াল টু mv মাইনাস mu, এখানে পরিচয় কি, m হচ্ছে একটা বস্তুর উপরেই তো আমরা বল দিচ্ছি, রাইট? সো যেই বস্তুর উপর বল দিচ্ছি সেই বস্তুর ভর, v কি বল দেওয়ার পরে বেগ চেঞ্জ হয়ে যায়, সো যেই চেঞ্জ হওয়ার পরে যেই বেগটা সেটা হচ্ছে v, u কি বল দেওয়ার আগে যে বেগটা থাকে সেটা, দ্যাট মিন্স একটা বস্তু আছে, এই বস্তুটার ভর m, আমি বল দেওয়ার আগে তার একটা বেগ ছিল চলতেছিল, সেটা হচ্ছে u, বল দেওয়ার পরে এটার বেগটা কি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যেই বেগটা দাঁড়াইছে এটাকে বলবো এটার কি v। সো এখানে প্রত্যেকটার পরিচয় আলাদা করে লেখা আছে। সো এই জিনিসগুলো আর বাড়তি করে খাতায় তুলতে হবে না, আমরা এখন ম্যাথে চলে যাব। তো এই জায়গাটার মধ্যে তাহলে আমরা j এর কয়টা সূত্র নিয়ে যাচ্ছি, দুইটা সূত্র। j কে f আর t দেওয়া থাকলেও বের করা যায়, m v আর u দেওয়া থাকলেও বের করা যায়। তো এবার চলো আমরা একটা ম্যাথে চলে যাব। সো এই ম্যাথগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে। ম্যাথটাতে কি বলেছে একটু দেখে নিই। 8 মিটার উপর থেকে 80 গ্রাম ভরের একটি টেনিস বল ছেড়ে দেওয়া হলো, ভূমিতে পড়ে তা আবার 6 মিটার পর্যন্ত উপরে উঠলো। ভূমিতে সংঘর্ষকালে বলের ঘাত কত? আর সংঘর্ষকাল যদি 0.04 সেকেন্ড হয় তখন গড় বল কত সেটা জানতে চাওয়া হয়েছে। দুইটা জিনিস জানতে চাওয়া হয়েছে, আমার কাছে বলের ঘাত জানতে চাওয়া হয়েছে আর গড় বল জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিন্স চলক দিয়ে বললে জে জানতে চাওয়া হয়েছে আর এফ জানতে চাওয়া হয়েছে, জে আর এফ এই দুটো জিনিস জানতে চাওয়া হয়েছে। কি কি দেয়া আছে আসলে আমার কাছে কত উপর থেকে মেরেছি আর কত গ্রাম ভরের বস্তুটা সেটা দেওয়া আছে। সো এখানে কিন্তু আলাদা করে ভি ইউ দেওয়া নেই। সো আমাদের আগে ঘটনাটা বুঝতে হবে, ঘটনাটা বোঝানোর জন্য আমরা কিসের সাহায্য নিতে পারি, অ্যানিমেশন। সো আমরা চলো আগে অ্যানিমেশন দিয়ে ঘটনাটা বুঝে নিই, তারপরে আমরা ম্যাথ করা শুরু করব। মাথায় রাখো পরীক্ষা হলে তো আর অ্যানিমেশন নাই তোমার সাথে, বাট পরীক্ষা হলে অ্যানিমেশন নাই, তাও কেন আমি অ্যানিমেশন দেখাই, কারণ এটা যেন তোমার চিন্তাটাকে আরো প্রশস্ত করে। কারণ প্রশ্ন যখন এই সকল উত্তর করবা, এই ফিগারটা পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে, শুধু এই বাংলা লেখাটা লেখা থাকবে, বাট এই ফিগারটা কি কিরকম হতে পারে এই ইমাজিনেশন গুলো কিন্তু তোমাদের থেকে আসতে হবে, তোমাদের থেকে চিন্তা করতে হবে কি হচ্ছে। সো যত বেশি তুমি অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারবা পরীক্ষা হলে জিনিসটা, তত আসলে কি তুমি ম্যাথে দ্রুত পারফর্ম করতে পারবা, অ্যাকুরেটলি পারফর্ম করতে পারবা। তো আমরা ভিজুয়ালাইজেশনটা একটু দেখি। সো এটা আমার সেই বলটা, ধরে নাও এটা আমার 80 গ্রাম ভরের বলটা, টেনিস বল 8 মিটার উপরে আছে, 8 মিটার উপরে আছে, এটা হচ্ছে ভূমি। সো কি হলো, এই বলটাকে যখন ছেড়ে দিলাম তখন এই বলটা কি উপর থেকে স্বাভাবিকভাবে গ্র্যাভিটির কারণে নিচে পড়বে। সো যখন তাকে ছেড়ে দিছি তখন তার বেগ কত ছিল, 0, রাইট? কোনো বেগ বলা ছিল না, দ্যাট মিন্স বেগ 0 ছিল, রাইট? এরপরে সে যখন পড়লো, পড়ার সময় কি তার ত্বরণের কারণে বেগের মান কি, অভিকর্ষ ত্বরণের মানে কারণে বেগের মান কি বৃদ্ধি পেয়েছে, রাইট? সো বেগের বলটার যে বেগটা এটা ইউ থেকে বেড়ে 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 কি হবে, ভি হবে, ঠিক আছে?
সো আমরা যদি এখন দেখি যে এই কি শুধু পড়ে বসে গেছে, না, প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে ভূমিতে পড়ে, তা আবার 6 মিটার পর্যন্ত উপরে উঠলো। দ্যাট মিন্স একটা বাউন্স করলো, রাইট, এখানে পড়ে বাউন্স করে আবার উপরে। তার মানে অ্যানিমেশনের পরের সিনটা কিরকম, পরের সিনটা হচ্ছে এইরকম। তাহলে আবার আমি একটু দেখাই অ্যানিমেশনটা প্রথম থেকে, আবার প্রথম থেকে একটু দেখাই। সো প্রথমে বলটা এখানে ছিল, ইউ বেগ ধরে নিয়েছিল, পড়লো, পড়ার এই মুহূর্তটা তার বেগ কত হয়েছে আমি ধরে নিলাম ভি, তারপর বাউন্স করলো, বাউন্স করে সে কি এই জায়গায় উপরে উঠছে। এখন একটু চিন্তা করে দেখো, সে যখন পড়লো, পড়ার মুহূর্তে তার বেগ হচ্ছে ভি, বাউন্স করে সে যখন উপরে উঠতেছিল, বাউন্স করে সে যখন উপরে উঠতেছিল তখন কিন্তু তার বেগ আরেকটা বেগ হবে, তাই না? বাউন্স করে যখন উপরে উঠতেছিল, সো যখন সে পড়লো, পড়ার ঠিক আগ মুহূর্তে তার বেগ হচ্ছে ভি নিচের দিকে, আর বাউন্স করে সে যখন উপরে উঠলো তখন কত বেগ নিয়ে উপরে উঠলো, তখন সে ভি প্রাইম বেগ নিয়ে উপরে উঠলো। তাহলে এখানে কয়টা বেগ আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করলাম? 3টা। ইউ যে বেগ নিয়ে সে পড়ে, এটা সম্বন্ধে কিছু বলা নাই প্রশ্ন। ভি, ভি কোনটা, পড়ার ঠিক আগ মুহূর্তে এই পয়েন্টে নিচের দিকে সে যে বেগটা পাচ্ছে সেটা হচ্ছে ভি। ধাক্কা খেলো, মেঝের সাথে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সে বাউন্স করে উপরে উঠলো, বাউন্স করে সে যখন উপরে উঠতেছে তখন তার বেগটা কত হয়েছে, এটা ধরে নিলাম ভি প্রাইম। তাহলে 3টা বেগের কথা আমি বললাম। এই ভি প্রাইম বেগে সে কোথায় পর্যন্ত উঠছে, 6 মিটার পর্যন্ত উঠছে। 6 মিটার পর্যন্ত উপরে কি সে থেমে গেছে? যদি সে না থামতো তাহলে তো আরো উপরে উঠতো, তার যদি বেগ থাকতো তাহলে সে আরো উপরে উঠতো। তার মানে এখান থেকে পড়লো, বাউন্স করলো, বাউন্স করে এই জায়গায় আসছে। এটা হচ্ছে ওভারঅল ঘটনাটা, এটা হচ্ছে ওভারঅল ঘটনাটা। সো এই ঘটনাটার মধ্যে চলো আমরা এখন ম্যাথ করা শুরু করব। সো আমরা প্রথমে ভি কে যদি একটু বের করতে চাই, সো আমরা এখানে ভর পাচ্ছি, সংঘর্ষ কাল পাচ্ছি। সো আমি ভরটাকে গ্রামকে কেজিতে নিয়ে নিলাম। কিভাবে নিতে হয় তোমরা জানো, গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে চলে আসে, 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। আর যে সংঘর্ষ কাল, এটা 0.04 সেকেন্ড, এই 0.04 সেকেন্ড আমি লিখে রেখেছি। তো আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা আমাদের ছোটবেলার ফর্মুলা, এটা আমরা সবাই জানি। তোমরা বলতে পারো ভাই আমাদের তো গতিবিদ্যা নাই, বলে রাখি গতিবিদ্যা নাই, বাট নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে কিন্তু তোমার গতিবিদ্যার যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে, আমি বলে দিলাম এটা। সো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই ফর্মুলাটার মধ্যে ইউ কোন জায়গাটার বেগ, ইউ এই জায়গায় থাকাকালীন বেগ, ভি কোন জায়গাটার বেগ, পড়ার মুহূর্তে ঠিক আগ মুহূর্তে যে বেগটা আছে সেটা হচ্ছে ভি, আর এ কি অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, আর এস কি আমার সরণ। প্রথমে কতটুকু সরণ সে পড়লো, 8 মিটার, ঠিক আছে, 8 মিটার। সো ইউ এর ভ্যালু দেওয়া নাই, তার মানে কি আমরা ধরে নিব স্থির অবস্থা থেকে পড়ছে। সো ইউ এর ভ্যালু 0, দ্যাট মিন্স এই জায়গায় সে পড়ার আগে দিয়ে তার বেগটা ছিল কত, 0। তাহলে আমরা এই রকম লিখতে পারি না, v √ √2gh। কি করলাম, এটার জায়গায় 0 লিখলাম, a এর জায়গায় g লিখলাম, s এর জায়গায় h লিখলাম, একই কথা কিন্তু s আর h না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, সো g এর জায়গায় 9.8, h কতটুকু হাইট পড়ছে সে, 8 মিটার পর্যন্ত হাইট সে পড়ছে, 8 মিটার। দ্যাট মিন্স আমি h এর জায়গায় 8 মিটার বসাবো। তাহলে আমার v হিসাব করে কত আসছে, 12.52 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স সে যখন 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে পড়তেছিল তখন তার বেগ বাড়তেছিল, বেড়ে 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 এই জায়গায় কত হচ্ছে, 12.52 মিটার পার সেকেন্ড। এখন এই জায়গায় সে কিছু বেগ সংঘর্ষ হয়েছে না একটা ফ্লোরের সাথে, কিছু বেগ লস করবে, লস করার পরে তার বেগটা কত হবে, ভি প্রাইম। আর ভি প্রাইমটা কি অপোজিট দিকে, অপোজিট দিকে তাকে উপরের দিকে উঠতে সাহায্য করবে। ওকে, আমরা এখন ভি প্রাইম বের করব। তোমরা একটু কমেন্টে জানাও তো আমাকে ভি প্রাইমটা কিভাবে বের করা যায়, ভি প্রাইমটা আমরা কিভাবে বের করতে পারি, একটু কমেন্টে জানাও ভি প্রাইমটা কিভাবে বের করতে পারি। ভি প্রাইম কোন বেগটা, বাউন্স করে সে যখন উপরে উঠে, বাউন্স করে সে যখন উপরে উঠে তখন কত বেগে সে উপরে ওঠে। একটু কমেন্টে তোমরা জানাও যে ভি প্রাইমটা আমরা কিভাবে বের করতে পারি, সবাই একটু কমেন্টে জানাও। তো সবাই একটু কমেন্টে জানাও যে ভি প্রাইমটা আমরা কিভাবে বের করতে পারি। কমেন্ট করতেছো অনেকেই, তো এখানে দেখলাম যে সবাই একটু কমেন্টে জানাও যে কিভাবে আমরা ভি প্রাইমটা বের করতে পারি। ইজি কিন্তু, একদম ইজি। তোমাদের থেকে কিন্তু উত্তর চলে আসা উচিত, কিন্তু আমি কোনো উত্তর কিন্তু এখনো দেখতেছি না। যেহেতু আমাদের সময় কম, আমরা খুব বেশি সময় নিতে পারবো না, তো আমি সলিউশনে চলে যাই। সো ভি প্রাইমটা যদি বের করতে চাই খুবই ইজি, হয়তো অনেকেই পারতাম, জাস্ট লিখতে পারবো নাই। সো ভি প্রাইমটা হচ্ছে এভাবে চিন্তা করা যায় যে আমরা এই ক্ষেত্রে যখন ফেলে দিছিলাম তখন এটা পড়ন্ত বস্তু, যখন উপরে উঠতেছে সে তখন সেটাকে নিক্ষিপ্ত বস্তুর মতো চিন্তা করা যায়। নিক্ষিপ্ত বস্তু যার আদিবেগ কত, ভি প্রাইম চিন্তা করতে পারি, তাই না? সো এটাকে নিক্ষিপ্ত বস্তুর মতো চিন্তা করলে এই ভি প্রাইম বেগে ছুঁড়ে মারা হয়েছে, ছুঁড়ে মেরে সে কতটুকু উপরে উঠে যে বেগ 0 হয়েছে, 6 মিটার পর্যন্ত উপরে উঠে। দ্যাট মিন্স 6 মিটার পর্যন্ত উপরে উঠে তার বেগটা কত হয়েছে, 0 হয়ে গেছে,
তাই না? সো এই ঘটনাটাতে নিচ থেকে উপরে ওঠা পর্যন্ত এটা আদি বেগ, এটা শেষ বেগ। আদি বেগ ভি প্রাইম বের করব, শেষ বেগ 0 জানি। কতটুকু হাইট উঠছে 6 মিটার, এই জিনিসটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা ফর্মুলা দিতে পারি, আবার যদি বলটি ভি প্রাইম বেগে 6 মিটার উপরে ওঠে, আবার যদি বলটি ভি প্রাইম বেগে 6 মিটার পর্যন্ত উপরে ওঠে, তাহলে আমরা আবারও v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s এই ফর্মুলাটা ইউজ করব। কিন্তু এখন শেষ বেগ কত? এখন শেষ বেগ 0, কারণ আমরা কতটুকু ঘটনা নিয়ে কাজ করতেছি, এখান থেকে এই পর্যন্ত উঠা পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত উঠার সময় এটা আদি, আর শেষ কত? 0। তাই শেষের জায়গায় 0 লিখছি, আদির জায়গায় v প্রাইম লিখছি। ওকে, মাইনাস 2gh। কেন মাইনাসটা আসলো? কারণ এখন আমরা নিক্ষিপ্ত বস্তু হিসেবে চিন্তা করতেছি। আগে কি চিন্তা করছিলাম? আগে পড়ন্ত বস্তু উপর থেকে পড়ছে, এখন নিক্ষিপ্ত বস্তু নিচ থেকে উপরে, তাই মাইনাসটা। সো এখন এই জায়গাটার মধ্যে আমরা কাকে বের করব? আমরা v প্রাইম কে বের করব। h কত? এই ঘটনাটার জন্য h কত? নিচ থেকে যখন উপরে উঠে 6 মিটার, 6 মিটার। সো আমরা যদি এখান থেকে v প্রাইম বের করি, পক্ষান্তর করে দেখতেই পারতেছো এখান থেকে এই লাইনটা কিভাবে আসছে, ইজি। পক্ষান্তর করলাম, h এর জায়গায় এখন কত বসাবো? 6 বসাইলাম, আমার কত আসলো? 10.84 মিটার পার সেকেন্ড। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো? 0 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দিছিলাম, পড়ছে কত বেগে পড়ছে, মানে পড়ার সময় শেষ মুহূর্তে কত বেগে হচ্ছে? 12.52। 12.52 বেগে সে ফ্লোরের সাথে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সে উপরে ওঠা শুরু করলো। কত বেগে উপরে ওঠা শুরু করলো? 10.84 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ফ্লোরে হিট করার আগে তার বেগ কত ছিল? বেগ ছিল 12.52। ফ্লোরে হিট করে উপরে সে যখন ওঠে তখন তার বেগ কত ছিল? 10.84। কিছু বেগ কি হয়ে গেছে? ফ্লোরে সংঘর্ষের সময় লস হয়ে গেছে, এইভাবে চিন্তা করতে পারি, তাই না? আসলে লস হয় নাই, মানে আমার যে আগে ভরবেগ পরের ভরবেগ চিন্তা করলে লস হবে না, বাট এখানে কিছু বেগ কি হয়ে গেছে? নাই হয়ে গেছে, রাইট? ওকে, তো এখন আমরা এখানে 12.52 10.84 পেলাম। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে জে আর একটা হচ্ছে এফ। সো যেটা যদি বের করতে চাই, আমি সংঘর্ষের আগে মানে ফ্লোরে ধাক্কা খাওয়ার আগে বেগটা যেটা, সেটাকে আমরা বলতে পারি এটা, এটা আমার ইউ এর মতন কাজ করবে, সংঘর্ষের আগের বেগ। আর এটা কি? সংঘর্ষের পরে উপরে ওঠার সময় যে বেগটা 10.84, এটাকে আমরা ভি এর মতন চিন্তা করতে পারি। সো এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি। যদি চিন্তা করি, জে এর একটা ফর্মুলা শিখছিলাম না, জে ইকুয়াল টু mv মাইনাস mu, ভি লাগে ইউ লাগে। সো আমরা কিন্তু এটাকে ইউ হিসেবে চিন্তা করতে পারি সংঘর্ষের আগে, মানে এই যে সংঘর্ষের আগে তার বেগ, আর এটাকে ভি হিসেবে চিন্তা করতে পারি সংঘর্ষের পরে তার বেগ। ওকে, তাহলে 12.52 আর 10.84 মিটার পার সেকেন্ড। সো আমরা এখান থেকে যদি চিন্তা করি, এখানে শেষ বেগ v প্রাইম ইকুয়াল টু কত? 10.84 মিটার পার সেকেন্ড, আর আদি বেগ কত? v ইকুয়াল টু 12.52 মিটার পার সেকেন্ড। বাট আমি কি করছি? এখানে একটা মাইনাস। কি কারণে মাইনাস দিছি বুঝতেই পারতেছো? আমাদের ডিরেকশন নিয়ে কাজ করতে হবে। একটা তো নিচে, তাই না? v নিচের দিকে, আর v প্রাইম কোন দিকে? উপরের দিকে। সো নিচের দিকের জিনিসটাকে যদি মাইনাস বলি, উপরেরটাকে প্লাস বলতে হবে, উপরেরটাকে প্লাস বলে নিচেরটাকে মাইনাস বলতে হবে। তাই আমরা ভি প্রাইম মানে যেটা উপরের দিকে সেটাকে প্লাস বলছি, আর ভি যেটা নিচের দিকে সেটাকে কি বলছি? মাইনাস বলছি। সো আমরা যদি এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? বলের ঘাত J ইকুয়াল টু কি? mv মাইনাস mu, mv মাইনাস mu, অর্থাৎ m কমন নিলে v প্রাইম মাইনাস v, অর্থাৎ v এর জায়গায় আমরা কাকে বসাইছি? v এর জায়গায় আমরা v প্রাইম কে বসাইছি। u এর জায়গায় আমরা কাকে বসাইছি? আমাদের আগের যে v, আগের v কে u হিসেবে বসাইছি। সো আমরা m v প্রাইম মাইনাস v যদি লিখি, তাহলে এখান থেকে আমরা কিন্তু m এর ফর্মুলা বসাই দিতে পারি, m এর মান বসাই দিতে পারি, বসাই দিলাম। v প্রাইম এর মান বসাই দিলাম, v এর মান বসাই দিলাম। বাট খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর এটা হচ্ছে v এর মানের মাইনাস। এটা নিচের দিকে বলে এই মাইনাসটা আসছে, এটা হচ্ছে ফর্মুলা থেকে। তাহলে এখানে আমার ভ্যালু কত আসছে? 1.87 কেজি মিটার পার সেকেন্ড, 1.87 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 1.87 কেজি মিটার পার সেকেন্ড, এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা আমার কি? এই ভ্যালুটাই আমার বলের ঘাত হিসেবে কাজ করবে। সো এই জায়গাটার মধ্যে কিন্তু একটু আলোচনাটা খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ভরবেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনটাই কিন্তু অ্যাকচুয়ালি কি? বলের ঘাত হিসেবে কাজ করে। ভরবেগের সংরক্ষণ সূত্র যে সবসময় প্রতিপালিত হবে তাও কিন্তু না, প্রতিপালিত নাও হতে পারে। যেই জায়গাগুলোতে আমার বলের ঘাত আছে সেই জায়গাগুলোতে কিন্তু ভরবেগের পরিবর্তন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি চলে আসি আমাদের গড় বলটা যদি হিসাব করি। গড় বল আমরা ফর্মুলা আরেকটা দেখছিলাম, J ইকুয়াল টু F ইনটু T। সো F কত আসবে? F ইকুয়াল টু J বাই T। সো J এর ফর্মুলা আমি বসাইলাম, T এর J এর ভ্যালু আমি বসাইলাম, T এর ভ্যালু আমি বসাইলাম। বসানোর পরে আমার F এর ভ্যালু কত আসছে? 46.75 নিউটন। অর্থাৎ আমরা কিন্তু দুইটা জিনিসই পেয়ে গেছি। আমাদের যেই দুইটা জিনিস দরকার ছিল, J বের করা পেয়ে গেছি, F বের করা পেয়ে গেছি। সো
সো এই ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমরা দেখতে পাবো যে আসলে তোমাদের কারো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। কমেন্টে জানাও তোমাদের কারো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা এই ম্যাথটা রিলেটেড। কমেন্টে জানাও সবাই। আমরা দেখতে পাচ্ছি যে আজমাইন কমেন্ট করতেছো, তারপরে মোকাররম হোসেন কমেন্ট করতেছো। তো সবাই বলো যে কারো কোনো জায়গায় কনফিউশন আছে কিনা। একজন বলছো তাজওয়ানি চৌধুরী আদি বেগ প্লাস ধরে শেষ বেগ মাইনাস করে ধরলে হবে কিনা। তখন অ্যাকচুয়ালি খেয়াল রাখবা বলের ঘাত যে রাশিমালাটা আসতেছে সেটা কি রাশি, একটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? ভেক্টর রাশি, রাইট? তো তখন কিন্তু তোমার দিতে হইতো ভেক্টর রাশিটা। ধরো তুমি ডান দিকে প্লাস ধরলে বাম দিকে বেগ থাকলে বাম দিকের বেগটাকে কি বেগ বলবা? মাইনাস বলবা। সো তুমি যেই দিকে পজিটিভ ধরছো, তুমি যদি আদি বেগকে পজিটিভ ধরো তাহলে ওই জায়গায় প্লাস ধরে বাকিগুলো কিন্তু অন্যভাবে চিন্তা করতে হবে। সো তখন তোমার মেনশন করে দিতে হবে প্রশ্নে যে কেন মাইনাস আসলো, মাইনাসটা আসলে কি বোঝাচ্ছে। তখন বলে দিতে হবে যে আদি বেগের সাপেক্ষে বলের ঘাত মাইনাস এত, আদি বেগের সাপেক্ষে। সো এই সাপেক্ষে কথাটা লিখে দিতে হবে যদি তোমরা ওইরকম করে দাও। আচ্ছা, সো এই ম্যাথটার মধ্যে অ্যাকচুয়ালি কঠিন তেমন কিছু ছিল না, জাস্ট একটু গতির সূত্র ব্যবহার করতে হয়েছে। বাট এটা বেসিক ম্যাথই, বলের ঘাতের যে বেসিক ম্যাথগুলো ছিল। আমি তোমাদের একটা ম্যাথ করেছিলাম আমার মনে আছে যে ইউটিউবে, সেটা এরকম ছিল, একটা দেয়াল ছিল, দেয়ালে আমি একটা বল ছুঁড়ে মারলাম, বলটা বাউন্স করে আমার কাছে আসলো ক্যাচ ক্যাচ খেলার মতন। সো ওইটার মধ্যে কি ছিল, এক্স অক্ষ বরাবর ছুঁড়ে মারছি, এক্স অক্ষ বরাবর ছুঁড়ে মারছি, তাই গ্র্যাভিটি ছিল না। আর আজকের ম্যাথটা কি, ওয়াই অক্ষ বরাবর ছুঁড়ে মারছি, ওয়াই অক্ষ ছুঁড়ে মারছি আমি ছেড়ে দিছি। সো ওয়াই অক্ষ বরাবর ছেড়ে দিছি বলে এখানে গ্র্যাভিটি মানে জি এর একটা ভূমিকা কিন্তু আছে, ঠিক আছে? সো আমার এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর মারতে পারে, ওয়াই অক্ষ বরাবর মারতে পারে। আমি আগের ম্যাথগুলোতে ইউটিউবের ম্যাথটাতে এক্স অক্ষ বরাবর করছিলাম, এটা সিম্পল ছিল, আর এটা ওয়াই অক্ষ বরাবর একটু হিসাব করে নিতে হয়েছে আমার আগে, ঠিক আছে? ওকে, ফাইন। এবার আমরা চলে আসবো আমাদের পরের আলোচনাটার মধ্যে। আমাদের এরপরে যে প্রবলেমটা, এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রবলেমটা আমি তোমাদের করাচ্ছি এটা বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছিল। সো এই প্রবলেমগুলো ইনফ্যাক্ট বুয়েটের জন্য না, তোমার বুয়েট ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটি ইনফ্যাক্ট বোর্ডেও এই প্রবলেমগুলো দেয়। কাদামাচির মধ্যে প্রবেশ করা, বাধাদানকারী বল নির্ণয় করা, এই জিনিসগুলো কিন্তু তোমার পরীক্ষা হলে এসেও পড়তে পারে। সো এই জিনিসটা একটু সুপার ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে মনোযোগ দাও এই ম্যাথটা করার সময়। আচ্ছা, এখানে কি দেয়া আছে? দেয়া আছে যে 8 কেজি ভরের একটি বস্তু 10 মিটার ওপর দিয়ে 10 মিটার ওপর পড়ে বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বস্তুর ওপর বালির গড় বাধা নির্ণয় করো। এখানে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারলে ইজি হয়ে যাবে। সাপোজ এটা বালি, হ্যাঁ, সাপোজ এটা বালি, আর ওইটা হচ্ছে আমার বস্তুটা। এটা আছে কত উপরে? এটা আছে 10 মিটার উপরে। এটা কি হবে? এটা নিচে পড়বে। নিচে পড়ে কি বালির মধ্যে প্রবেশ করতে শুরু করবে। প্রবেশ করে কি হবে? থেমে যাবে। এমন না যে প্রবেশ করতেই থাকবে, প্রবেশ কিছু দূর করে কি সে থেমে যাবে। ওকে, তাহলে এইখানে দেখো 8 কেজি ভরের একটা বস্তু 10 মিটার উপর থেকে পড়ে বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যাবে। এই ঘটনাটা আমরা একটু দেখব। সো দেখার পূর্বে আমরা ম্যাথ করতে করতে দেখব, তাহলে কি জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই বস্তুটাকে আমরা ছেড়ে দিব, এই বস্তুটা এখন আদিবেগ 0, বাট ছেড়ে দিলে সে যখন প্রবেশ করবে এই বালিটার মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার মুহূর্তে তার কিন্তু একটা বেগ অর্জন হয়ে যাবে, তাই না? গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়তেছে, ঠিক আগের ম্যাথটার মতন ছেড়ে দিলাম, নিচের দিকে একটা পড়ার মুহূর্তে একটা বেগ অর্জন হয়ে যাবে। তো প্রথমে চলো ওই বেগকে আমরা নির্ণয় করতে পারবো না, ঠিক আগের ম্যাথটার মতন। সো ঠিক আগের ম্যাথটার মতন কিন্তু ওই জিনিসটা আমরা করে ফেলতে পারবো। v² = u² + 2as। এই ফর্মুলাটাতে বালুতে পড়ার মুহূর্তের বেগ মানে ঠিক আগ মুহূর্তে সে যখন জাস্ট পড়বে, এই জায়গায় আসলো, আগে কোথায় ছিল? এখানে। জাস্ট সে যখন এখানে আসলো তখন তার যে বেগটা অর্জন হয় সেই বেগটা আমরা বলছি v = √2gh। কিভাবে আসছে? u এর ভ্যালু কত? ছেড়ে দিয়েছিলাম কি স্থির অবস্থা থেকে ছেড়ে দিয়েছিলাম, দ্যাট মিন্স u হচ্ছে 0, ঠিক আছে? a কত? গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো ত্বরণ নাই। সো a এর ভ্যালু হচ্ছে 9.8 মানে g এর ভ্যালু। s কতটুকু হাইট করতে দিছি আমি? তাকে 10 মিটার হাইট করতে দিছি। সো a এর ভ্যালু আমার 10। তো আমি এখানে হিসাব করলে আমার কত আসে? 14 মিটার পার সেকেন্ড। এই বেগটা কোন দিকে কাজ করতেছে? অবভিয়াসলি নিচের দিকে, কারণ গ্র্যাভিটিটাকে নিচের দিকে টানতেছিল। তার মানে সে যখন ঠিক পড়ার আগ মুহূর্তে এই অবস্থাটাতে আছে তখন তার নিচের দিকে একটা বেগ আছে। কত মানের বেগ আছে? 14 মিটার পার সেকেন্ড মানের বেগ আছে। ভিটা আমি লিখে রাখছি। ওকে, আচ্ছা এখন কি হবে? এখন সে আরো ভিতরে ঢুকবে।
কতটুকু ভিতরে ঢুকবে বলা আছে 50 সেন্টিমিটার। ঢুকে কি হবে, সে থেমে যাবে নাকি আরো যাবে? থেমে যাবে বলা আছে প্রশ্নে। সো অ্যানিমেশন দিয়ে দেখি আমরা। সো পরের অংশটার মধ্যে দেখো কি হয়েছে, এই জিনিসটা আরো নেমে গেছে, আরো নেমে গেছে কত 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে মিটারে নিলে আমি কত 0.5 মিটার। সে আরো ভিতরে ঢুকলো, কতটুকু ঢুকলো 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার ঢুকলো, ঢুকে থেমে গেছে, ঢুকে থেমে গেছে। তাহলে খেয়াল করো, সে যখন ঠিক বালির উপরে ছিল তখন তার বেগ ছিল 14 মিটার পার সেকেন্ড। 14 মিটার পার সেকেন্ড কমে 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 কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। কতটুকু যাওয়ার পরে 0.5 মিটার যাওয়ার পরে। আশা করি ঘটনাটা ভিজুয়ালাইজ করতে পারছো, তাই না? ওকে, এখন আমরা যেটা বের করতে পারি, যেহেতু বালির মধ্যে বেগের মানটা 14 মিটার পার সেকেন্ড থেকে, এই জায়গায় 14 ছিল, 14 মিটার পার সেকেন্ড থেকে এই জায়গায় 0 হয়ে গেছে, কমে গেছে, বেগের মানে একটা পরিবর্তন হয়েছে। সো বেগের মানে একটা পরিবর্তন থাকলে বেগের পরিবর্তনের হার একটা ত্বরণ অবশ্যই থাকবে, আর আমরা সেই ত্বরণটা কিন্তু হিসাব করতে পারি। তো সেই ত্বরণটা আমরা হিসাব করতে পারি কোন ফর্মুলা থেকে? সেই ত্বরণটাও কিন্তু আমরা এই ফর্মুলাটা থেকে হিসাব করতে পারি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, রাইট? এখন একটু বলে রাখি, এইখানে v কে u কে এই ফর্মুলাটা ইউজ করছে, এখানে v কে u কে আমরা ঠিক পড়ার আগ মুহূর্তে আদিবেগ যেটা, সেটা কি পড়ার আগ মুহূর্তে ঠিক আদিবেগ যেটা, সেই আদিবেগটা কি, আদিবেগটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। সে যখন পড়লো, পড়ে এই জায়গায় আসলো, তখন তার শেষ বেগটা কত হয়েছে, থেমে গেছে মানে 0। তাই এই শেষ বেগ হিসেবে আমরা বসাইছি 0, আদিবেগ হিসেবে বসাইছি আগের ভিটাকে, আগের ভিটাকে আদিবেগ হিসেবে বসাইছি দ্বিতীয়বার বালির ভেতরে ক্যালকুলেশন করার সময়। তাহলে শেষ বেগ স্কয়ার ইকুয়াল টু আদিবেগ স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণ ইনটু যতটুকু দূরত্ব সে যায়, কতটুকু দূরত্ব সে যায় 0.5 মিটার। সো আমি এখানে s এর জায়গায় বসাইলাম কত 0.5। ওকে, তাহলে এইখানে দেখো আমরা a এর ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারি, কারণ v একটু আগে বের করছি, আমরা a এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারি। a এর ভ্যালু কত আসছে, মাইনাস আসছে, মানে এটা মন্দন। এটা একটু দিক দিয়ে চিন্তা করি, মন্দন তো আমরা বললাম বেগ কমার হার, বাট দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে এটা কোন দিকে কাজ করতেছিল, এই মন্দনটা কোন দিকে আসলে কাজ করতেছিল চিন্তা করে দেখো। আমার এই জিনিসটা নিচের দিকে যাচ্ছিল, যদি ত্বরণও নিচের দিকে কাজ করতো তাহলে তো সেই নিচের দিকে আরো বেশি যেত, তাই না? সে নিচের দিকে আরো বেশি যেত। অবশ্যই এটা উপরের দিকে কাজ করছে। একটা বস্তু তোমার কাছে আসতেছে, একটা সাইকেল বন্ধু তোমার সাইকেল চালায় তোমার দিকে আসতেছে, তুমি সাইকেলটা ধরলা, তুমিও একটু পিছায় গেলা সাইকেলটা সহ, কারণ সাইকেলটা একটা স্পিডে আসতেছিল, তুমি একটু পিছায় গেলা, বাট তুমি আলটিমেটলি থামাইতে পারছো। তাহলে তুমি কোন দিকে বল দিছো, সাইকেল আসতেছিল এদিক দিয়ে, তুমি অবশ্যই সাইকেল যেদিক দিয়ে আসতেছিল তার বিপরীত দিকে বল দিছো, তাই তো সাইকেলের বেগটা একটা সুনির্দিষ্ট মান থেকে তুমি 0 করতে পারছো, তাই না? সো এই ক্ষেত্রে এই যে ত্বরণটা আসলো, এই ত্বরণটা আসলে কোথায় কাজ করবে, এই ত্বরণটা আসলে উপরের দিকে কাজ করবে। সো মাইনাস 196 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা বের করলাম মন্দন দেখে মাইনাস, বাট দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে দিক নিয়ে চিন্তা করলে এটা আসলে কোন দিকে কাজ করবে, এটা উপরের দিকে কাজ করবে, তাই না? বস্তুটা নিচের দিকে পড়তেছিল, নিচের দিকে তার একটা বেগ ছিল, উপরের দিকে ত্বরণ কাজ করলেই তো ওই বেগটা কমে 0 হওয়া পসিবল, তাই না? নিচের দিকেও বেগ ছিল, নিচের দিকেই ত্বরণ কাজ করলে এটা তো নিচের দিকেই আরো বেশি যেত, তাই না? ওকে, সো আমার বাধাদানকারী ত্বরণ 196 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে পারি, এটা কাজ করে কোথায়, এটা কাজ করে উপরের দিকে। এটা কাজ করে কোথায়, এটা কাজ করে উপরের দিকে। যখন আমি বাধাদানকারী ত্বরণ কথাটা বলবো, যখন আমি উপরের দিকে কথাটা বলবো, তখন কিন্তু আমি আর মাইনাস ব্যবহার করব না। যখন বাধাদানকারী ত্বরণ এই কথাটা উল্লেখ করব, যখন উপরের দিকে কাজ করে এই কথাটা উল্লেখ করব, তখন কিন্তু আর মাইনাস ইউজ করব না, কারণ আমি বলেই দিছি তার দিকটা কোন দিকে। মাইনাসের ভূমিকাটা কোথায় ছিল, মাইনাসের ভূমিকাটা ছিল দিক বোঝাইতে, তাই না? দিক বোঝাইতে ছিল, বেগের দিকে ত্বরণ হইলে ওটাকে ত্বরণই বলি, বেগের বিপরীত দিকে ত্বরণ হইলে ওটাকে মন্দন বলি, ঠিক আছে? সো আমরা যদি বলেই দিই উপরের দিকে, তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো না, আর মাইনাস বলবো না। ওকে, তো বাধাদানকারী ত্বরণ যেটা আমরা বলবো কত 196 মিটার পার সেকেন্ড স্কয়ার, কোনো মাইনাস দিব না, এটা উপরের দিকে কাজ করছে, আমি ডিরেকশনটা বলে দিছি। ওকে, সো আমরা এই পর্যন্ত আলোচনা আশা করি সবাই বুঝছি, তেমন কঠিন কিছু ছিল না, যদি একটু আগের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকো। তো এবার আমরা যেটা বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি বলের মান, আমরা বের করতে চাচ্ছি বল এর মান। বাট বলের মান ভাবতে পারো ত্বরণ আছে, ভর দিয়ে গুণ দিয়ে দিব হয়ে যাবে, তা না, কারণ গ্র্যাভিটিও কিন্তু এখানে ভূমিকা রাখে। যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর ঘটনা হইতেছে, শুধু এই ত্বরণ না, গ্র্যাভিটিরও একটা ভূমিকা এখানে থাকবে, ঠিক আছে? কারণ তার ওজনও একটা ফোর্স, এখানে বাধাদানকারী ফোর্স ছাড়া তার ওজন ফোর্সটাও কিন্তু এখানে জড়িত। সো এই ম্যাথগুলো করার সময় তাই সরাসরি আমরা ত্বরণ পাইলাম, ভর দিয়ে গুণ দিয়ে দিলাম হবে না। এই ম্যাথগুলো করার সময় আমার কি করতে হবে, ওজন প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করতে হবে। একটু চিন্তাটা শিখাই তোমাদেরকে।
এই রাস্তাটা কতটুকু নামছে 0.5 মিটার মানে 50 সেন্টিমিটার। এই রাস্তা জুড়ে তার উপরে ত্বরণ কত ছিল? ত্বরণ ছিল 196 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোথায় ছিল ত্বরণটা? উপরের দিকে ছিল ত্বরণটা। তার মানে সে যখন পড়তেছিল ত্বরণ কাজ করতেছিল উপরের দিকে। আমি লিফটের একটা ভিডিও করছিলাম, এই ভিডিওটা তোমাদের একটা প্লেলিস্টেও দিছিলাম, গ্রিন স্ক্রিনের ভিডিওটা ছিল। ওই ভিডিওটার মধ্যেও কিন্তু তোমরা আইডিয়া পাবা যে আসলে কিভাবে ভাইয়া আর আর ডাব্লিউ দেয়। সো আর আর ডাব্লিউ একটু ছোট্ট করে আলোচনাটা বলে নিই, যারা ডিটেইলসে জানতে চাও লিফটের ওই ভিডিওটা দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ছোট করে এখানে একটু বলি। এই বস্তুটার জন্য আমরা কি করব? ওজনের দিক দেখাবো, প্রতিক্রিয়া বলের দিক দেখাবো। এটা খুবই সিম্পল, কারণ এটা সমতলের মধ্যে পড়ছে। ওজন কোনো কথা নাই, সব সময় খাড়া নিচের দিকে, তার যে অভিকর্ষ কেন্দ্রটা আছে সেটা থেকে খাড়া নিচের দিকে, এমজি খাড়া নিচের দিকে। প্রতিক্রিয়া বল যদি সমতলে থাকে, সমতল থাকলে যেই তলটা আছে সেই তলের লম্ব বরাবর উপরের দিকে, সেই তলের লম্ব বরাবর উপরের দিকে। সে সমতলে আছে, সমতলের লম্ব মানে কি? উপরের দিকে হবে। সো ওজনটাও সেই আমরা অভিকর্ষ কেন্দ্র থেকেই আঁকবো। সো এটা আমার কত? আর উপরের দিকে। তাহলে এই মুহূর্তে তার উপরে বল আছে কোনটা? এমজি পরিমাণ নিচের দিকে, আর বাধাদানকারী বল উপরের দিকে যেটা, সেটাকে আমরা আর বল বলতেছি। সো আর বা প্রতিক্রিয়া এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। ওকে, এই পড়ার মুহূর্তে তার উপরে নেট ত্বরণ কত ছিল? 196 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেট ত্বরণ কত ছিল? 196 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে এমজি কে নাকি আর কে? আমার বের করতে হবে কিন্তু আর কে। আমার বের করতে হবে কিন্তু আর টাকে। সো এইটার জন্য তোমাদের যেটা করতে হবে এই সকল ম্যাথগুলোতে, এটা মনে রাখবা, সামেশন অফ এফআই করতে হবে। বাধাদানকারী ত্বরণ এই কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, চোরাবালির মধ্যে ঢুকে যাচ্ছে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে সামেশন অফ এফআই ইকুয়াল টু এম এ, এটা দিতে হবে। সামেশন অফ এফআই ইকুয়াল টু এম এ। এ কি? পড়ার মুহূর্তে যেই ত্বরণটা তার উপরে প্রযুক্ত ছিল, যেই ত্বরণটা তার উপরে প্রযুক্ত ছিল, এটা কত? 196 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো পড়ার মুহূর্তে যেই ত্বরণটা তার উপরে প্রযুক্ত ছিল এটা 196 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এ এর জায়গায় তুমি 196 বসাবা, এই এ এর জায়গায় তুমি 196 বসাবা। সামেশন অফ এফআই এর জায়গায় কি বসাবা? সামেশন অফ এফআই ওয়াই অক্ষ বরাবর বলের লব্ধি। সামেশন অফ এফআই নামটা দেখো, সামেশন মানে কি? লব্ধি। এফ কি? বল। ওয়াই কি? ওয়াই অক্ষ বরাবর। সো এইটার মধ্যে কিন্তু লুকানো আছে পরিচয়টা। সামেশন অফ এফআই মানে কি? ওয়াই অক্ষ বরাবর বলের লব্ধি। সো ওয়াই অক্ষ বরাবর কে কে আছে? এমজি আছে বল, ডাব্লিউ আর আছে বল, এই দুটোই তো বল। 196 কি বল? এটা কিন্তু বল না, এটা কিন্তু ত্বরণ। সো আর আর এমজি এই দুইটা আছে। সো আর কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। আমরা এখানে কাকে পজিটিভ ধরছি? উপরের দিকে পজিটিভ ধরি। সবসময় এই সকল ম্যাথগুলোর ক্ষেত্রে উপরের দিকে পজিটিভ ধরি, তাহলে ভুল যায় না। ঠিক আছে? সো তোমাদেরকেও সাজেস্ট করব উপরের দিকেই পজিটিভ ধরো। কোন জায়গায় যদি নিচের দিকে পজিটিভ ধরে করা থাকে তাহলে প্যাচ লেগে যাবে। সবসময় উপরের দিকে পজিটিভ ধরো, তাহলে বুঝতে সুবিধা। তো আর উপরের দিক, তাই এটা পজিটিভ দিছি। এমজি নিচের দিক, তাই এটা নেগেটিভ দিছি। কেন এই লব্ধিটা আর মাইনাস এমজি? এমজি মাইনাস আর হলো না, কারণ আর উপরের দিকে পজিটিভ দিছি, এমজি নিচের দিকে, তাই নেগেটিভ দিছি। আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি সবসময় উপরের দিকে পজিটিভ ধরে করবা। তাই আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। উপরের জিনিসগুলোকে পজিটিভ ধরা আছে এই সমীকরণটার মধ্যে, তাহলে উপরে আর পজিটিভ, নিচে এমজি নেগেটিভ। এ কোন দিকে? একটু আগে বের করছি, লেখা ছিল উপরের দিকে কাজ করতেছে। সো এ, এটাকে কি বলবো? পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? এটাকেও আমরা বলবো পজিটিভ। সো এখানে এ এর ভ্যালু কিন্তু -196 বসাবো না। একটু আগের পেজে -196 পাইছি, কিন্তু -196 বসাবো না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুল করে। সো যদি উপরের দিকে পজিটিভ ধরো তাহলে এ এর আগে ভ্যালু আসুক না -196, ওটা তো নিচের দিকে সাপেক্ষে চিন্তা করলে -196, বাট উপরের দিকে সাপেক্ষে চিন্তা করলে শুধু 196। সো এ এর ভ্যালু আমরা 196 বসাবো, শুধু ভ্যালুটা বসাবো। সো আমার এখানে টার্গেট কি বের করা? আর কে বের করা। এম দেওয়া আছে না 8 কেজি, জি মুখস্থ আছে না 9.8, এম 8 কেজি, এ বের করছি 196 প্লাস মাইনাস না। তাহলে আমরা যদি বসাই তাহলে কিন্তু আমরা আর পেয়ে যাব। আর কত? আর ইকুয়াল টু এম জি প্লাস এ। সো এম এর মতন থাকবে, জি এর জায়গায় 9.8, এ এর জায়গায় আমরা 196 শুধু ভ্যালু পজিটিভ সেটা বসালাম। বসাইলে গুণ করলে আমার কত আসে? 1646.4 নিউটন। 1646.4 নিউটন। এইটা হচ্ছে আমার বাধাদানকারী বল হিসেবে কাজ করবে। তাহলে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে একটু স্টেপ বলে দিই, কারণ এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আবার একটু আগে যে স্টেপগুলো বলে দিই। তাহলে প্রথমে কি করছি আমি? প্রথমে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তুমি ফিগারটা চিন্তা করবে।
যেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম একটা ফিগার চিন্তা করবো, আচ্ছা ঠিক আছে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়ার সময় বালু বা চোরা বালু বা যাই থাকুক না কেন নিচে কাদামাটি, সেটাতে প্রবেশের আগ মুহূর্তে তার বেগটা কত সেই বেগটা বের করা। তো প্রথম কাজ হচ্ছে প্রবেশের আগ মুহূর্তে তার বেগটা বের করা, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, প্রবেশ করার পর তো থামবে সে, তাই না, চলতেই তো থাকবে না, থামবে অবশ্যই। সো প্রবেশ করার মুহূর্ত থেকে থামা পর্যন্ত যেই ত্বরণটা কাজ করে সেই ত্বরণটা তারপর তুমি বের করবে। সো প্রবেশ করার মুহূর্ত থেকে থামা পর্যন্ত বালি বা কাদামাটির ভেতরে যেটা ঘটবে সেই থামা পর্যন্ত যে ত্বরণটা হবে সেই ত্বরণটা বের করবা, শেষ বেগ 0 ধরে আদি বেগ প্রবেশ করার আগ মুহূর্তের বেগ ধরে বের করবা। ওইটার ভ্যালু মাইনাস আসবে, মাইনাস থাকলেও লাস্টে বলে দিবা বাধা দানকারী ত্বরণ, তখন আর মাইনাস নিবে না, প্লাস হিসেবে চিন্তা করো, প্লাস 196 মিটার পার সেকেন্ড স্কয়ার প্লাস হিসেবে চিন্তা করো আর লিখে দিবা এটা উপরের দিকে কাজ। তারপরে এতটুকু পর্যন্ত কাজ শেষ। কি কি করছি, পরের মুহূর্তের বেগ বের করছি, পড়ার মুহূর্ত থেকে কাদামাটির ভেতরে বা চোরাবালির ভেতরে তার যে ত্বরণটা আছে সেই ত্বরণটা বের করছি, মাইনাসে আসছিল, মাইনাস নেই নাই, লাস্টে বাধাদানকারী আর উপরে লিখে মাইনাসটা লিখি নাই। এরপরে কি করলাম, এরপরে আমি সামেশন অফ fy বের করছি। সামেশন অফ fy এর ক্ষেত্রে w আর mg থাকে সাধারণত, r আর mg থাকে সাধারণত, আর কিছু থাকে না। সো সব সময় এটা r mg হয় বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে, r mg ma, r mg ma লিখলা। এর জায়গায় একটু আগে যেটা বের করছো এটা শুধু ভ্যালু বসাবা, কারণ উপরের দিকে প্লাস ধরছো। m এর জায়গায় ভরের ভ্যালু বসাবা, g এর জায়গায় 9.8 বসাবা, বের করবা কাকে, r কে। r ই হচ্ছে কি তোমার বাধাদানকারী বল। সো এই ম্যাথটা কিন্তু আমি তোমাদেরকে একটা টেমপ্লেটের মতো মনে রাখাই দিলাম। v বের করি প্রথমে, a বের করি, তারপরে সামেশন অফ fy করি, সামেশন অফ fy থেকে r বের করি, শেষ। সো এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। এই ম্যাথটা আমি যেটা দেখাইলাম স্টেপ বাই স্টেপ এটা বুঝছো কিনা। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আজকে হোক কালকে হোক একটা না একটা পরীক্ষায় পাবা আমার মনে হচ্ছে, কারণ এই ম্যাথগুলো আসে তোমাদের সিলেবাস শর্ট করে দেওয়ার পরে আসেই আসলে দেওয়ার মতন এই জিনিসগুলো, ঠিক আছে। সো এই ম্যাথটা বুঝছো কিনা, ওকে। তো সবাই জানাও কমেন্টে এই ম্যাথটা বুঝছো কিনা। আশ্বাস লিখছো জি তো নিচে, তাহলে জি নেগেটিভ ধরলাম না কেন, ধরছি তো জি নেগেটিভ, তো যে এটা নেগেটিভ না, নেগেটিভ ধরছি তো আমি, এটা তো নেগেটিভ, জি নিচের দিকে, তাই তো এই নেগেটিভটা ধরছি। আচ্ছা, তো এই ম্যাথটা কিন্তু আসার মতন, ঠিক আছে। সো এই ম্যাথটা কিন্তু আসার মতন। সো এই ম্যাথগুলো ভালো করে চিন্তা করবা। সো এই ম্যাথগুলো কিন্তু অনেক ভাবে আসে, ঠিক আছে। তোমার ধরো এরকম আসে যে হাতুড়ি পেরেক, হাতুড়ি দিয়ে পেরেকের মধ্যে গাঁট দিছি, সো এরকম অনেক ভাবে আসতে পারে এটা, ওকে। সো অনেকগুলো ওয়েতে পসিবল, সো এই জায়গাটা একটু মাথায় রাখবা, ওকে। এবার আমরা চলে আসবো আমাদের এরপরের রচনা। আমি এখন একটু তোমাদের সম্বন্ধে একটু কথা বলে নিই কয়েকটা জিনিস। সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি তোমাদের যে ইউটিউবের ক্লাসগুলো আছে সেগুলোর মধ্যে জড়তা, জড়তার ভ্রামক, টর্ক, এই জিনিসগুলো কভার করছে। ওই জিনিসগুলো অনেকেই দেখো নাই, বাট আমি সাজেস্ট করব আজকে আমার এই ক্লাসটার পরে একটা সময় করে এই জিনিসটা দেখে নিবা। আমি বুধ বা বৃহস্পতিবার, তোমরা বলছিলাম প্রতি 10 দিন পরে একটা বন্ধ দিতে, বুধ বা বৃহস্পতিবার আমি সেই বন্ধটা অ্যারেঞ্জ করতেছি। সো যেদিন বন্ধটা থাকবে তোমাদের একটা কাজ আমি দিয়ে দিব, ওই ভিডিওগুলো দেখা, ভিডিও নাম্বার 32 থেকে 34 প্রবাবলি, বা 30 থেকে 34 জড়তা থেকে টর্ক পর্যন্ত যে আলোচনা, জড়তার ভ্রামক থেকে, এই ভিডিওগুলো তোমরা দেখে নিবা। এখন আমি একটু দ্রুত টানবো এই জায়গাটা, এই জায়গাগুলোর ডিটেলস এক্সপ্লেনেশন 4টা ক্লাসে, আলাদা 4টা ক্লাসে বোঝানো আছে। সো ওই ভিডিওগুলো কিন্তু দেখে নিবা, কারণ এক জিনিস আমি দুইবার রিপিট করতে চাচ্ছি না। আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে তোমাদের কাছে যত বেশি নলেজ দেওয়া যায়, যত বেশি পরিমাণের টাইপের নলেজ দেওয়া যায়। সো আমার যেহেতু এটা করাই আছে, ওইটা যেহেতু একটু দেখে নেওয়ার ব্যাপার, সো ওই জিনিসগুলো আমি একটু দ্রুত টানতেছি। অনেকেই বলতে পারো ভাই এই জিনিসগুলো একটু আবার আবার আবার, নো, এই জিনিসটা করবা না। ওই জিনিসটা তোমাদের আমি বলছি বুধ বা বৃহস্পতিবার একটা বন্ধ দিব, ওই বন্ধে অবশ্যই দেখে নিবা। আমরা এখানে কি দেখবো, ম্যাথ, স্পেসিফিকলি ম্যাথ দেখবো যেটা পরীক্ষায় কাজে লাগবে, ওকে। ম্যাথ বা পরীক্ষায় আসার মতন জিনিস আমি বলছি তোমাদের পরীক্ষার্থী হিসেবে তৈরি করা হচ্ছে এখানে, ওকে। তো ছোট্ট করে আমি বলবো জড়তা কি ছিল, এক্সাম্পলে চলে যাই, সংজ্ঞা তোমরা জানো, এক্সাম্পলে চলে যাই। এখানে একটা কার্ডবোর্ড আছে, উপরে একটা কয়েন আছে, টোকা দিলাম, কার্ডবোর্ড সরে গেল, কয়েন সরলো না। কয়েনটা স্থির ছিল, সে স্থির থাকতে চাইলো, কয়েন স্থির ছিল, সে স্থির থাকতে চাইলো। এই যে কয়েনের এই ধর্ম, এটাকেই বলি কি, কয়েনের জড়তা। এখন কয়েনের যে জড়তা, তুমি বলতে পারো ভাইয়া তাহলে কার্ডবোর্ডও তো স্থির ছিল, কার্ডবোর্ড কেন স্থির থাকতে চাইলো না? কার্ডবোর্ডের ভরটা, কার্ডের ভরটা আর কয়েনের ভরটা, অবভিয়াসলি কয়েনটা একটু ভারী। যতটা ভারী বেশি হয় কোনো বস্তু, তত তার জড়তার পরিমাণ বেশি হয়। তাহলে
কয়েন স্থির থাকলে তার স্থির থাকতে চাওয়ার প্রবণতা, কার্ডবোর্ড স্থির থাকলে কার্ডবোর্ডের স্থির থাকতে চাওয়ার প্রবণতা, দুইটা কি এক হবে? হবে না। কয়েন ভারী, তার মানে কয়েনের স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা একটু বেশি হবে, ঠিক আছে? কয়েনের এই প্রবণতাটা, এই চাহিদাটা একটু বেশি হবে, সে বেশি স্থির থাকতে চাবে, সে বেশি খাউড়া বলতে পারো, সে বেশি ব্যাধ, এভাবে চিন্তা করতে পারো। কয়েন যেটা করতেছে সে সবসময় সেটাই করতেছে হবে, ঠিক আছে? কেন করতে যাবে? কারণ সে ভারী, সে ভারী। সো কয়েনের জায়গায় যদি ট্রাক থাকতো, তাই ট্রাক আরো বেশি ব্যাধ। ট্রাকের জায়গায় যদি এরোপ্লেন থাকতো, এরোপ্লেন আরো বেশি ব্যাধ। এভাবে চিন্তা করতে পারো। যত বেশি ভারী তত বেশি সে যেটা করতেছে সেটাই সে করতে চায়। এমন না যে সে সবসময় থাইমে থাকতে চায়। সে যদি থাইমে থাকে সে থাইমে থাকতে চায়, সে যদি চলমান থাকে সে চলমান থাকতে চায়, ঠিক আছে? একটা ট্রাক, একটা সাইকেল, দুইটাই তোমার দিকে আসতেছে, দুইটাই তোমার দিকে আসতেছে, সমান বেগে আসতেছে। ট্রাকও যে বেগে আসতেছে, সাইকেলও সমান বেগে আসতেছে, দুইটাই সমান বেগে আসতেছে। তুমি ট্রাকের সামনে দাঁড়ায় ট্রাকটাকে থামাইতে পারবা ইজিলি, নাকি সাইকেলের সামনে দাঁড়ায় সাইকেলটা থামাইতে পারবা ইজিলি? অবভিয়াসলি তোমরা ট্রাকের সামনে দাঁড়াইতেই চাবা না, সাইকেলের সামনে দাঁড়াইতে চাবা। দুইটার মধ্যে একটা অপশন দেওয়া হয়, কোনটার সামনে দাঁড়াবো? তুমি সাইকেলের সামনে দাঁড়াবো। কেন? সাইকেল হালকা। সাইকেল হালকা হইলে দুইটা তো একই বেগে আসতেছে, একই বেগ হইলো, যেটা হালকা সেটার জড়তাটা কম, সেটার জড়তাটা কম হওয়াতে সে গতিশীল থাকলেও সে গতিশীল থাকতে চায় যতখানি ট্রাক গতিশীল থাকলে, একই পরিমাণ গতিশীল থাকলে সে আরো বেশিখানি গতিশীল থাকতে চায়। মানে সাইকেলের তুলনায় তার গতিশীল ওই একই গতি বজায় রাখার প্রবণতাটা কিন্তু বেশি। তাই আমরা সাইকেলের সামনে দাঁড়ায় সাইকেলকে থামাইতে পারি, বা ট্রাকের সামনে দাঁড়ায় ট্রাককে থামাইতে পারি না, কারণ ট্রাক বেশি ব্যাধ। ওকে, আচ্ছা, এভাবে চিন্তা করতে পারো। তো আমরা এইভাবে যদি চিন্তা করি জড়তার বেলায়, যে চলার ক্ষেত্রে স্থির থাকলে স্থির থাকতে চাচ্ছে কে, গতিশীল থাকলে গতিশীল থাকতে চাচ্ছে কে, ওই অ্যামাউন্টটাকে ব্যয়দবি ইকুয়াল টু ওই ব্যয়দবির অ্যামাউন্টটাকে আমরা বলছি জড়তা। কার ক্ষেত্রে? চলার ক্ষেত্রে। চলার মানে এটা ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সরল রেখা বরাবর চলার ক্ষেত্রে, এটাকে আমরা বলতেছি জড়তা। চলার ক্ষেত্রে সে যেটা করে সেটাই সে যদি করতে চায়, ব্যয়দবি দেখায়, সেটাকে আমরা বলি জড়তা। চলার জায়গায় এবার ঘোড়া লাগায় দাও। ঘোড়ার ক্ষেত্রে যে যেটা করে সে যদি সেটাই করতে চায়, ব্যয়দবি দেখায়। কেউ থেমে আসিল, সে থেমেই থাকতে চায়। কেউ ঘুরতে আসিল, সে ঘুরতেই থাকতে চায়। তোমার কথা শুনতেছে না, তুমি থামাইতে চাচ্ছ, থামতেছে না, তাহলে সে ব্যয়দবি করতেছে। এই জিনিসটাকে ঘোড়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, তখন এটাকে নাম দিই আমরা জড়তার ভ্রমণ। তখন এই জিনিসটাকে নাম দেই জড়তার ভ্রমণ। সামান্য পার্থক্য, চলা ঘোড়া, চলা ঘোড়া। চলার ক্ষেত্রে ব্যয়দবি দেখাচ্ছে জড়তার কারণে, ঘোড়ার ক্ষেত্রে ব্যয়দবি দেখাচ্ছে জড়তার ভ্রামকের কারণে, ঠিক আছে? সো আমি দুইটা ছোট্ট কথা একটু বোঝানোর চেষ্টা করলাম। এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা আমি বলছি এই ক্লাসগুলোতে আছে। সো আমরা বেশি সময় থিওরিতে নষ্ট করব না, আমরা সরাসরি সূত্রে চলে যাব। আমরা একটা কণার ক্ষেত্রে সরাসরি সূত্রে চলে যাই। এই জিনিসগুলোর ব্যাখ্যা প্রত্যেকটা আলাদা করে ব্যাখ্যা করা আছে, এক একটা ক্লাস 25-30 মিনিট করে আছে, ঠিক আছে? তো এগুলো আলাদা করে ব্যাখ্যা করা আছে। সো ব্যাখ্যাগুলোতে আমি যাচ্ছি না, আমি সূত্রের পরিচয়, এই সূত্র দিয়ে কি কি করা যায় এই জিনিসগুলো নিয়ে ফোকাস করতেছি এই ক্লাসগুলোতে। সূত্রটা কিভাবে আসছে এটা নিয়ে ক্লাস আছে, ওইগুলো দেখে নিবা। ওকে, I = mr², এটা কিসের ফর্মুলা? ওই যে বলছি ব্যয়দবির পরিমাণ। ব্যয়দবির পরিমাণটা কি ঘোড়ার ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রকাশ করি? I দিয়ে প্রকাশ করি। যার আয় যত বেশি সে তত বেশি ব্যাধ। এভাবে চিন্তা করো, যার আয় যত বেশি সে তত বেশি ব্যাধ। তোমাকে যদি বলা হয় যে দুইটা জিনিস, এটা একটা প্রজেক্টরের প্রেজেন্টার, আর এটা একটা প্রেজেন্টার, আর এটা একটা মোবাইল। তোমাকে যদি বলা হয় এই প্রেজেন্টারটার আই এর ভ্যালু 10, এই মোবাইলের আই এর ভ্যালু 40। এখন যদি বলি কে বেশি ব্যাধ, তুমি ডিসিশন নিবা যার আই এর মান বেশি সে বেশি ব্যাধ। দ্যাট মিন্স মোবাইল বেশি ব্যাধ। এটা 10 বলছি, এটা 40 বলছি, সো এইটা বেশি ব্যাধ, মোবাইল বেশি ব্যাধ। সো এই জিনিসটা আসলে কি বোঝায়? ব্যাধ আই এর ভ্যালু বেশি, এটা কি বোঝায়? এটাকে এভাবে মনে রাখো, ব্যাধ মানে কি আসলে? মানে হচ্ছে এটা যদি স্থির থাকে, সে যতখানি স্থির থাকতে চায়, মানে তুমি অস্থির আছে, তুমি বলবো চল প্রেজেন্টার একটু ঘুরে আসি। সো সে একটু আইসামি করতেছে, বাট অতটাও আইসা না, সে তোমার ডাকে সাড়া দিয়ে চলে যাবে। বাট মোবাইল অ্যাট দ্য সেম টাইম তোমার 4 বার বলতে হবে। এটা 10 ছিল, এটা 40 ছিল না, 4 গুণ না এটা। তুমি এটা একবার বলে নিতে পারলে ওরে তোমার 4 বার বলতে হবে, তারপরে সে তোমার সাথে যাবে। দ্যাট মিন্স ওকে তুমি যদি ঘুরাইতে চাও, ওর মধ্যে তুমি যেই পরিমাণের এফোর্ট দিছো, ওর মধ্যে সেম পরিমাণের ঘোরানোটা অ্যাচিভ করতে হলে তোমার 4 গুণ এফোর্ট দিতে হবে। এটাকে 4 গুণ এফোর্ট দিতে হবে, 4 বার ধাক্কাইতে হবে, 4 বার বলতে হবে। এটা একটা মনে রাখার মতন করে বলছি। একই কথা, ও ঘুরতেছিল, অনেক নাচতেছিল, এখন তুমি ওকে একটা ঝাড়ি দিলা, এই থামো। তখন ও যে থামবে, এই থামাটা যেই পরিমাণের তার টেন্ডেন্সি, যে আচ্ছা আমাকে তো বলছে আমি থেমে যাই, ওর মধ্যে যে এই গিলটি ফিল হওয়াটা, ওর মধ্যে কিন্তু এই গিলটি ফিল হওয়াটা নেই। কারণ কি? ও ব্যাধ, কারণ ওর আয়ের ভ্যালু বেশি। ও যদি
ঘুরতে থাকে, ওকে যদি থামতে বলো বা থামানোর জন্য তুমি ধরো, ও দেখবা কি থামতে চাচ্ছে না, ও দেখবা কি থামতে চাচ্ছে না। কার তুলনায় থামতে চাচ্ছে না? ওর তুলনায়। সো কেন? ওর আই এর ভ্যালু বেশি। সো আই একটা মেজারমেন্ট, যেটার মাধ্যমে বলতে পারো বস্তুর ক্ষেত্রে বেয়াদবি আমরা কাউন্ট করি। আমি তো বলতে পারি যে আমার ওই ছাত্রটা বেয়াদব, ওই ছাত্রটা বেয়াদব, কিন্তু কে কতখানি বেয়াদব হিসাব আছে। বেয়াদবি ইকুয়াল টু 10, বেয়াদবি ইকুয়াল টু 5 হিসাব নাই, বাট বস্তুর ক্ষেত্রে হিসাবটা আছে। বস্তুর ক্ষেত্রে হিসাবটা হচ্ছে জড়তার ভ্রামক যদি ঘোরার ক্ষেত্রে চিন্তা করো, আর জড়তা যদি চলার ক্ষেত্রে চিন্তা করো। ওকে, সো আই একটা ভ্যালু, যে ভ্যালুর মাধ্যমে আমরা ফিল করতে পারি ও আচ্ছা আই বেশি, তার মানে ওকে ঘোরানো কষ্ট, স্থির থেকে ঘোরানো কষ্ট, ঘোরানো থেকে থামানো কষ্ট। ঠিক আছে, আই বেশি মানে কি স্থির থেকে ঘোরানো কষ্ট, ঘোরানো থেকে থামানো কষ্ট। সো আই এর ফর্মুলাতে চলে যাবে এবার। আমরা তো আই এর ভ্যালুটা কি মিন করে সেটা বুঝলাম, এবার ফর্মুলা চলে যাবে। আই ইকুয়াল টু কি এম আর স্কয়ার, কার বেলায়? কণার বেলায়। কণার বেলায়, সব বস্তুর বেলায় না, শুধু কণা। কণা কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, বাস্তবে একটা বিন্দু ওইরকম চিন্তা করতে পারো। সো কণার বেলায় এই ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কয়ার। কণার ভর বসাবা, আর কি বসাবা? কণাটাকে তুমি ঘুরাচ্ছ, ঘুরাইলে অবশ্যই একটা কেন্দ্রবিন্দু লাগবে, একটা কেন্দ্রবিন্দুর সাপেক্ষে ঘুরাইতে হবে। তো এই যে কণা, এই কণাটাকে তুমি ঘুরাচ্ছ, একটা কেন্দ্রবিন্দু লাগবে, এই কেন্দ্রবিন্দুর সাপেক্ষে তুমি ঘুরাচ্ছ, যার সাপেক্ষে, যেই কেন্দ্রবিন্দুর সাপেক্ষে ঘুরাচ্ছ সেটাকে নাম দেওয়া হয় ঘূর্ণন বিন্দু। অথবা একটা লাঠির মাধ্যমে বেঁধে ঘুরাইতে পারো, যে লাঠির মাধ্যমে বেঁধে ঘুরাচ্ছ তুমি, সেটাকে বলা যায় ঘূর্ণন অক্ষ। সো ঘূর্ণন বিন্দু বা ঘূর্ণন অক্ষ। তো তুমি এই কণাটার বেয়াদবি পরিমাণ মাপতে চাও, তাহলে তুমি কি করবা? এই কণার ভর বসাবা, এই কণা এই যার সাপেক্ষে ঘুরতেছে তার সাথে যে দূরত্ব, মানে ব্যাসার্ধ, সহজ কথা ঘোরাচ্ছ মানে কি একটা ব্যাসার্ধতে ঘুরবে, যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ স্কয়ার করবা। সো ভর ইনটু ব্যাসার্ধ স্কয়ার, এই দুটো যদি গুণ করো তাহলে তুমি আই এর ভ্যালু পেয়ে যাবে। এই কণার বেলায় আই এর ভ্যালু পেয়ে যাবে। আরেকটা কণা নিয়ে আসলা, আরেকটা কণার ক্ষেত্রেও এরকম সেম m ইনটু r স্কয়ার দিয়ে আই এর ভ্যালু পেয়ে যাবে। দেন একটা ভ্যালু বেশি, একটা ভ্যালু কম। তুমি তো জানো ভ্যালু বেশি হওয়া কি বোঝায়, ভ্যালু কম হওয়া কি বোঝায়। আচ্ছা, সো আই ইকুয়াল টু m r স্কয়ার, প্রত্যেকটা জিনিসের পরিচয় এখানে দেওয়া আছে। আই জড়তার ভ্রামক, m কণার ভর, আর ঘূর্ণন বিন্দু বা ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব। ওকে, এটা গেল কণার বেলায়। কিন্তু আমাদের চারপাশে কি সব কণা? আমাদের কণা ছাড়াও তো একটা বস্তু থাকে, রাইট? বস্তু, আমরা তো সরাসরি কণাকে ঘুরাই না, আমরা ঘুরাই কি একটা বস্তুকে, বস্তুর মধ্যে অসংখ্য কণা থাকে, তাই না? সো বস্তুর বেলায় জিনিসটা কি, এটা বলার আগে যে একটা ইম্পর্টেন্ট লাইন আসছে, এই লাইনটা একটু বলি। রৈখিক গতিতে ভর যে জিনিসটা করে, মানে জড়তা যে জিনিসটা করে, কৌণিক গতিতে জড়তার ভ্রামক সেই একই জিনিসটা করে। ভারী বেশি মানে কি বেয়াদব বেশি, তেমনি এখানে জড়তার ভ্রামক বেশি মানে কি বেয়াদব বেশি। সো এটা একটু মাথায় রাখবা। আই আর এম প্যারালাল রাশি, রৈখিক আর কৌণিকের বেলায়, মানে ঘোরা আর চলার বেলায়। ওকে, এবার আমরা চলে আসি যে একটা বস্তু, আগেরটা ছিল কণা, কোনো দৈর্ঘ্য ছিল না, প্রস্থ ছিল না, উচ্চতা ছিল না। এখন একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এদের জন্য যখন তুমি বেয়াদবি মানে আই এর পরিমাণ বের করবা ঘোরার বেলায়, তখন সেটা বের করার জন্য উপায় হচ্ছে তুমি প্রত্যেকটা কণার কাছে চলে যাও, প্রথম কণার ভর নাও, প্রথম কণার যে সাপেক্ষে ঘুরাচ্ছ, এখানে একটা লাঠি ঢুকায় লাঠিটা ঘুরাচ্ছ, বস্তুটা ঘুরবে। হ্যাঁ, সো প্রথম কণার ভর নিলা, এটা ধরো প্রথম কণা, প্রথম কণাটা যে লাঠির সাপেক্ষে ঘুরাচ্ছ সেই লাঠি থেকে দূরত্ব মানে ব্যাসার্ধ নিলা, প্রথম কণাতে এরকম একটা ব্যাসার্ধতে ঘুরবে। সো m1 r1, প্রথম কণার ভর, প্রথম কণার ব্যাসার্ধ গুণ করলা, m1 r1 স্কয়ার। দ্বিতীয় কণার ভর, দ্বিতীয় কণার ব্যাসার্ধ নিলা, m2 r2 স্কয়ার গুণ করে যোগ করলাম। একইভাবে চলতেই আসো, লক্ষ লক্ষ কণা আছে, কোটি কোটি কণা আছে, কোটি কোটি কণার ক্ষেত্রে m r স্কয়ার, m r স্কয়ার, m r স্কয়ার বের করে 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 যোগ করলো। যোগ করলে তুমি যারে পাবা, যেই অ্যামাউন্টটা পাবা, যেই মানটা পাবা, সেই মানটা হচ্ছে কি এই বস্তুটা। এই বস্তুটার ক্ষেত্রে জড়তার ভ্রামক, এই বস্তুটার ক্ষেত্রে বেয়াদবির পরিমাণ। যদি বেশি আসে তুমি চিন্তা করবে ও আচ্ছা, তার মানে এই বস্তুটাকে স্থির থেকে ঘোরানোটা কষ্ট। আর যদি এইভাবে চিন্তা করতে পারো, বেশি আসছে আই এর মান, স্থির থেকে ঘোরানো যেমন কষ্ট, ঘুরতেছে ঘোরা থেকে থামানোটাও কষ্ট। ওকে, সো এটা হচ্ছে কি আই এর ভ্যালু সিগনিফিক্যান্স। সো আই এর ভ্যালু কম আসলে বুঝবো উল্টাটা। তো আমরা যেহেতু দেখলাম যে আমার বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার উপায় হচ্ছে প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদা করে m বের করব, প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদা করে ব্যাসার্ধ বের করব, তারপরে আমরা m r স্কয়ার m r স্কয়ার m r স্কয়ার করে যোগ করব। এটা কি পরীক্ষা হলে বসে করা সম্ভব? সম্ভব না। তোমার মোবাইলটা আছে হাতে, তোমার মোবাইলের ক্ষেত্রে তুমি জড়তার ভ্রামক বের করতে যদি বলি, তোমার মোবাইলে কত কণা আছে, তুমি কি এটা বের করতে পারবা? জীবন চলে যাবে, বের করাটা টাফ হয়ে যাবে, তাই না? সো আমাদের কি করতে হবে, একটা অল্টারনেট ওয়ে বের করতে হবে, যেটা আমি অল্প সময়ে বের করতে পারি। সেই অল্টারনেট ওয়েটা আমরা এখন ক্রিয়েট করব। বেসিক ফর্মুলা হচ্ছে এটা। উপায় উচিত ছিল সকল কণার ভর, সকল কণার r স্কয়ার গুণ করে যোগ করা।
তারপরে যেটা আসতো সেটাই হয়তো বস্তুর জড়তার ভ্রামক। এটা উচিত ছিল, বাট এটা সময় সাপেক্ষ। সো আমরা যেটা করব, একটা অল্টারনেট থিওরি শিখবো। সেটা কি? এই বস্তুটাকে কল্পনায় কল্পনায় চেপে চারদিক দিয়ে আমি একটা কম্প্রেসর বা একটা মেশিন দিয়ে চাপলাম, চারদিক দিয়ে চেপে একটা কণায় নিয়ে আসলাম, মানে এমন একটা ছোট্ট জিনিসে পরিণত করলাম চাপ দিয়ে চারপাশ থেকে, যে সে এখন দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, মানে কণায় রূপান্তরিত হয়েছে। চাপ দিয়ে এই জিনিসটাতে কনভার্ট করলাম, এই জিনিসটা যেটা, এই জিনিসটাও সেটা। তখন এই যে কনভার্ট করলাম, এর যা ভর ছিল, টোটাল ভর, প্রত্যেকটা কণার ভরের যোগফল ক্যাপিটাল এম যদি ধরি, প্রত্যেকটা m1 m2 m3 সবার ভর, যেটা মানে দাঁড়িপাল্লায় যে ভরটা, তুমি ওয়েট মেশিনে যে ভরটা পাইতা বা যে কোনো কিছুতে একটা যে ভরটা পাইতা, মাথায় রাখবা আমরা যে ওয়েট মেশিনে যেটা মাপে এটা কিন্তু ভর, এটা কিন্তু কি না, ওজন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেই ভরটা পাইতাম, এই ভরটা আর এই ছোট্ট জিনিসটার ভরটা কিন্তু একই। আমি কিন্তু বলছি চাইপে ছোট করবা, কিন্তু আমি বলি নাই কাইটে টুকরা করবা, দুটো কিন্তু ভিন্ন জিনিস। কেটে টুকরা করলে কি কণা লস হবে, কিছু কণা হারায় যাবে, বাট এখানে কিন্তু কোনো কণা হারাচ্ছে না, সকল কণা কিন্তু প্রিজার্ভড, ঠিক আছে? এখানে যা কণা আছে এখানে সেই কণা আছে, বাট ছোট হয়ে একটা কণার আকার ধারণ করছে সবাই মিলে। ওকে, তার মানে ওর যা ভর, ওর ভরটা, ওর ভর যদি ক্যাপিটাল এম হয় সবারটা মিলে, ওই ছোট্ট জিনিসটা এর ভরও ক্যাপিটাল এম। ওর একটা জড়তার ভ্রামক হিসাব করে আসতো না, ওই যে লং ওয়েতে সবার ভর সবার ব্যাসার্ধ স্কয়ার করে একটা মান আসতো, তো সময় লাগতো বাট আসতো তো একটা মান। ওই মানটা ধরো গায়েবী ভাবে তুমি পেয়ে গেছো, ওই মানটা ধরো তুমি গায়েবী ভাবে পেয়ে গেছো, কেউ তোমাকে করে দিয়ে গেছে, স্বপ্নে এসে বলে দিয়ে গেছে এই মানটা, সব এই মানটা বলে দিয়ে গেছে। এই মানটা আর টোটাল ভরটা তুমি জানো না, টোটাল ভরটা তো জানো, টোটাল ভরটা তো মাপা ইজি, তাই না? জড়তার ভ্রামকটা মাপার সময় সাপেক্ষ, বাট ভর মাপা তো টোটালটা ইজি। সো এটা ধরো তুমি ম্যানুয়ালি করলে, আলাদা 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 করে যোগ করে করলে যে মানটা আছে সেটা ধরো তুমি পেয়ে গেছো, আর এই টোটালটার ভর তুমি জানো। এখন তুমি গায়েবী ভাবে পাওয়া সেই আই, মানে ম্যানুয়ালি করলে যে আইটা আসতো সেই আই ইকুয়াল টু দিয়ে এম কে স্কয়ার যদি দাও, এম কি টোটাল ভর, এখানে আর স্কয়ার দেওয়া উচিত ছিল, আর স্কয়ার জায়গায় ঠিক কণার জন্য যে সূত্র সেই সূত্রই, জাস্ট আর কে তুমি প্রতিস্থাপন করলা কি দিয়ে, কে দিয়ে। ওই আই জানো তুমি গায়েবী ভাবে, এম তুমি ওয়েট মেশিন থেকে জানো, কে তুমি হিসাব করতে পারতা না, আই ইকুয়াল টু এম কে স্কয়ার সূত্র লিখলে কে তুমি হিসাব করতে পারতা না, কে হিসাব করতে পারতা। এই কেটা কি আমরা নাম দেই শুধু ব্যাসার্ধ না, নাম দেই চক্রগতির ব্যাসার্ধ, নাম দেই চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কি কি করলাম একটু সামারি করি। বস্তু ছিল, বস্তুর এটা মাপা সময় সাপেক্ষ ছিল, ধরে নিলাম এই মানটা আমরা মাপছি, সামহাও এই মানটা আমরা মাপছি, কারণ পরীক্ষা হলে তোমাকে এইভাবে মাপতে দিলে পরীক্ষা শেষ হয়ে যাবে, বাট তুমি একটা মানও বের করতে পারবে না, কারণ অনেক সময় লাগবে। এই মানটা সামহাও তোমার দিয়ে মাপাইতে চায় বা তুমি মেপে পাইছো, ইকুয়াল টু দিয়ে এম কে স্কয়ার, কে হচ্ছে ওই রাশি যে এই বস্তুটাকে চেপে কণায় রূপান্তর করলে, কনভার্টেড কণা, এই কনভার্টেড কণাটাকে যত ব্যাসার্ধে রাখলে এই কণাটা যেই জড়তার ভ্রামক দিত, এই জড়তার ভ্রামকটা এখানে ম্যানুয়ালি করলে সেই একই জড়তার ভ্রামক হতো। তাহলে অ্যাকচুয়ালি কি এই কণার জড়তার ভ্রামক মাপা যে কথা, এই কণার জড়তার ভ্রামক কে দূরত্বে মাপা একই কথা। পরীক্ষা হলে তোমাকে এইটা করতে দিবে আর বলবে বস্তুর জড়তার ভ্রামক বের করো। এই সূত্রটা কার জন্য না, বস্তুর জন্য ছিল না, কিন্তু আমরা কি করছি, কল্পনা করছি যে আচ্ছা চিন্তা করি না, যেহেতু পরীক্ষা হলে আমরা বের করতে পারবো না, এটা ম্যানুয়ালি সময় লাগবে, চিন্তা করি না, এটাকে চেপে কণায় করলাম, কণায় নিলাম, কণা আসলো আমার, এই কণাটাকে এমন একটা দূরত্ব স্থাপন করবো যে দূরত্ব স্থাপন করলে ওই কণাটা যে জড়তার ভ্রামকটা দিবে, এই বস্তুটা ম্যানুয়ালি করলেও সেই জড়তার ভ্রামক দিত। তাহলে ওই কে এর নামই হচ্ছে কি, চক্রগতি ব্যাসার্ধ। ওই কে এর নামই হচ্ছে কি, চক্রগতি ব্যাসার্ধ। পরীক্ষা হলে তোমাকে এই আই বের করতে দিবে, এইভাবে না, দিবে এম দিয়ে দিয়ে কে দিয়ে দিয়ে, মানে তোমাকে বস্তুর জড়তার ভ্রামক বের করতে দিবে, বলবে বস্তুর ভর এত, বস্তুর চক্রগতির ব্যাসার্ধ তো। বস্তু কথা বললে ব্যাসার্ধ বলবে না, বস্তুর কথা বললে ব্যাসার্ধ বলবে না, কারণ এক এক কণার এক এক ব্যাসার্ধ, r1 r2 r3 এক এক কণার এক এক ব্যাসার্ধ। বস্তুর কথাটা বললে তখন বলবে চক্রগতির ব্যাসার্ধ। তার মানে বস্তুকে চেপে কণায় রূপান্তরিত করা হয়েছে, ওই কণাটাকে এমন একটা ডিসটেন্সে রাখা হয়েছে যে ডিসটেন্সটাকে চক্রগতির ব্যাসার্ধ বলতেছি। ওই ডিসটেন্সটার স্পেশালিটি কি, ওই ডিসটেন্সে রাখলে যে কণার জড়তার ভ্রামকটা পাওয়া যেত, বস্তু থেকে রূপান্তরিত কণার যে জড়তার ভ্রামকটা পাওয়া যেত, ওইটা বস্তুটা থেকে ম্যানুয়ালি করলেও সেটাই পাওয়া যেত। সো এটাতে ভাষাগত স্লাইটলি একটা কি আছে, পরিবর্তন আছে। সো চক্রগতির ব্যাসার্ধ কার ক্ষেত্রে হয়, কণার ক্ষেত্রে না বস্তুর ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। বস্তু রূপান্তরিত যে কণাটা সেই
কণার ক্ষেত্রে, সো এটাকে আমরা বাই ডিফল্ট বলতে পারি এটা বস্তুর ক্ষেত্রে হয়। ঠিক আছে, চক্রবর্তী ব্যাসার্ধ কার ক্ষেত্রে হয়? বস্তুর ক্ষেত্রে হয়। শুধু ব্যাসার্ধ কার ক্ষেত্রে হয়? কণার ক্ষেত্রে হয়। আর কণার ক্ষেত্রে হয় কে? বস্তুর ক্ষেত্রে হয়, মানে বস্তু কর্তৃক রূপান্তরিত কণার ক্ষেত্রে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই সূত্র করেও যেই মান পাবো, এই সূত্র করেও সেই মান পাবো। পরীক্ষা হলে আমাদের কি এই জিনিসটা বের করা টাফ, বাট পরীক্ষা হলে এই জিনিসটা বের করা ইজি, কারণ এই জিনিসটা আমাকে কে এম দুইটা জানলেই হয়। আর এটা বের করতে চাইলে আমার m1 জানতে হয়, r1 জানতে হয়, m2 জানতে হয়, r2 জানতে হয়, m3 জানতে হয়, r3 জানতে হয়, অনেক কিছু জানতে হয়। ঠিক আছে, ওকে। বাট এটাও বস্তুর জড়তার ভ্রামক, এটাও বস্তুর জড়তার ভ্রামক। ওকে, ওকে। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে মোটামুটি চক্রবর্তীর ব্যাসার্ধ দেখার চেষ্টা করলাম। এগুলো নিয়ে আরো ব্যাখ্যা জানতে চাইলে যে আমার ওই ভিডিওটা দেখবা, তাহলে হয়ে যাবে। এখানে একটা ম্যাথ আছে, এটাও আমি আমার স্লাইডে করেছি, সো এখানে ভাষার যে ব্যাপারটা সেটা বলা আছে, এটা তোমরা দেখে নিবা। ওই ম্যাথটা কঠিন কিছু না, ওইটাও তোমরা আমাদের স্লাইডে ইয়াতে দেখে নিবা, আমার যে ইউটিউবের ক্লাস আছে সেটাতে। এখানে দেখানো হচ্ছে যে বস্তুর যে ব্যাপার, আমরা তো বললাম যে হ্যাঁ বস্তুর ক্ষেত্রে কি আছে, জড়তার ভ্রামকটা বের করা টাফ, বের করাটা কি কঠিন, মানে আলাদা 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 করে করতে হয়। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে আমাদের সাপোজ ধরো তোমার যে কেটলিটা আছে, ঠিক আছে, তোমার যে চা খাওয়ার কেটলিটা আছে, এই কেটলির ক্ষেত্রফল বের করতে বলি, তুমি বের করতে পারবা না যে তা না, পারবা। অনেকগুলো আলাদা আলাদা অংশে ভাগ করবা। কেটলির মধ্যে একটা গোলক আছে, কেটলির মধ্যে একটা সিলিন্ডার আছে, আলাদা 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 অংশ ভাগ করে সেগুলোর ক্ষেত্রফল বের করে যোগ করে করতে পারতাম, তাই না? বাট তোমাকে যদি আমি বলি তোমার খাতার ক্ষেত্রফল বের করো, তোমার খাতাটার ক্ষেত্রফল বের করো, তোমার মোবাইলটার ক্ষেত্রফল বের করো, তুমি মোবাইলটা তো ইজি, চার কোণা জিনিস, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো খেয়াল করে দেখো, ক্ষেত্রফল যখন বের করতে বললাম, ইররেগুলার শেপ, এই যে এরকম ইররেগুলার শেপ যখন দিছি তখন কিন্তু তোমার ক্ষেত্রফল বের করাটা কঠিন। বাট রেগুলার শেপ, চার কোণা দিলাম, গোলক দিলাম, সিলিন্ডার দিলাম, তখন ক্ষেত্রফল বের করাটা কি ইজি। কেন? বিজ্ঞানীরা ফর্মুলা দিয়ে গেছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে করতে হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে হয়। এই জিনিসগুলো আমাদেরকে কি বিজ্ঞানীরা দিয়ে গেছে। সো এই জিনিসগুলো পাওয়ার কারণে আমরা কি শর্টকাটে ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। একই জিনিস বিজ্ঞানীরা জড়তার ভ্রামকের বেলায় বসে। ওর জড়তার ভ্রামক বের করতে গেলে উপায় কি ছিল? m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার, আলাদা 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 কণাগুলো তুমি জড়তার ভ্রামক বের করে যোগ করা দরকার ছিল ওর ক্ষেত্রে। আরেকটা উপায় দেখছি আমরা mk স্কয়ার, কিন্তু ওটাতে কি দেওয়া থাকতে হবে? k দেওয়া থাকতে হবে, ওটাতে k দেওয়া থাকতে হবে। তাহলে i = mk স্কয়ার দিয়েও করা যায়, m আর k দিয়ে, k দেওয়া থাকলে। আর এই টাইপের যে রেগুলার শেপের বস্তু, সিলিন্ডার আকৃতির বস্তু, গোলক আকৃতির বস্তু, দণ্ডাকৃতির বস্তু, এই বস্তুগুলোর বেলায় জড়তার ভ্রামক বের করার ক্ষেত্রে কিন্তু তোমাকে কি দিয়ে রাখছে? বিজ্ঞানীরা ফর্মুলা দিয়ে রাখছে। এই ফর্মুলাগুলো ইউজ করলে, ঠিক যেমন চতুর্ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে তুমি কি পেয়ে যাও? চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাও। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কি পেয়ে যাও? ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাও। সো এইগুলোর জন্য আর এই ম্যানুয়ালি না, বিজ্ঞানীরা ফর্মুলা দিয়ে রাখছে। এই ফর্মুলাগুলো দিয়ে যদি আমরা করি তাহলে আমরা কি পেয়ে যাব? এই বস্তুগুলোর জড়তার ভ্রামক সরাসরি পেয়ে যাব। তাহলে আমি জড়তার ভ্রামক বস্তুর ক্ষেত্রে বের করার উপায় কয়টা দেখাইলাম? তিনটা। কয়টা দেখাইলাম? তিনটা। একটা হচ্ছে ম্যানুয়াল নিয়ম, সামেশন অফ mi ri স্কয়ার, প্রত্যেকটা কণার ক্ষেত্রে করে করতে হবে। আরেকটা দেখাইছি i = mk স্কয়ার, সকল বস্তুর ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। i = mk স্কয়ার, কে কি? চক্রবর্তীর ব্যাসার্ধ। বাট ওই জায়গায় লিমিটেশন কি? কে দেওয়া থাকতে হবে প্রশ্নে, কে দেওয়া থাকতে হবে, বা i m দিয়ে কে জানতে চাইতে হবে। ঠিক আছে, চক্রবর্তীর ব্যাসার্ধের ফর্মুলা। আর আরেকটা বলতেছি, এটা হচ্ছে বিজ্ঞানীরা আমাদেরকে যেটা দিয়ে গেছে, সেটা হচ্ছে কি i = half mr স্কয়ার, i = 2/5 mr স্কয়ার। বিভিন্ন বস্তুর জন্য আলাদা আলাদা ভাবে, তোমাকে জড়তার ভ্রামকের ফর্মুলা দিয়ে গেছে। বিভিন্ন বস্তুর জন্য আলাদা আলাদা ভাবে জড়তার ভ্রামকের ফর্মুলা দিয়েছে। এটা থার্ড উপায়। সো তিনটা উপায় বললাম, i = summation of mi r স্কয়ার, i = mk স্কয়ার, আর আরেকটা হচ্ছে বিজ্ঞানীরা ফর্মুলা দিয়ে গেছে। কোন ফর্মুলাগুলো? এই ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো তোমাদের এখন এই স্লাইডটা যেটা আছে, এটা আমি ইউটিউবের ক্লাসগুলোতে পড়াইছিলাম। এই স্লাইডে যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এই ফর্মুলাগুলোর ডেরিভেশন আছে, আমি তোমাদের লেকচার শিটে এই ডেরিভেশনগুলো দিয়ে রাখবো। বাট এই ডেরিভেশনগুলো তোমরা দেখে নিবা, মুখস্থ করা লাগবে না। এই ডেরিভেশনগুলো পরীক্ষা হলগুলোতে আসে নাই, আসবেও না বলা যায়। সো এই ডেরিভেশনগুলো নিয়ে পরীক্ষার 3 মাস আছে, এখন তোমার ব্রেইনের স্টোরেজ নষ্ট করো না, সময় নষ্ট করো না, আরো অনেক কিছু পড়ার বাকি তোমাদের। সো এই ফর্মুলাগুলা মুখস্থ করে ফেলবা, লিখে লিখে চর্চা করে ফেলবা। ঠিক আছে, ডেরিভেশনও দিয়ে দিব, যাদের দেখার ইচ্ছা করে ডেরিভেশন দেখে নিও, আমি দিয়ে দিব লেকচার শিটে। বাট আমার সাজেশন হবে এই জিনিসগুলো যেন একদম ঠোঁটস্থ হয়ে যায়, কারণ এগুলো কাজে লাগবে। কি কি আছে আমি একটু রিভিউ করে দিই। এটা তো কণাকৃতির বস্তুর ক্ষেত্রে i = mr স্কয়ার বললাম। সরু দণ্ডাকৃতির বস্তুর ক্ষেত্রে
ফর্মুলা কিন্তু দুইটা, মাথায় রাখতে পারো। ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি একটাই না? একটাই। বাট এই ক্ষেত্রে যেহেতু ঘোরার ব্যাপার আছে, জড়তার ভ্রামক যখন বের করি তখন কি ঘোরার ব্যাপার আছে। জড়তার ভ্রামক কি ঘোরার সময় বেধবির পরিমাণ, তাই না? ঘোরার ব্যাপার যেহেতু এখানে আছে, ঘুরতে যেহেতু চাই, ঘোরাটা কিন্তু আমি চাইলে মাঝখানে ধরে ঘুরাইতে পারি, কিনারে ধরে ঘুরাইতে পারি, আমি কিন্তু বিভিন্ন জায়গায় ধরে ঘুরাইতে পারি, বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে ঘুরাইতে পারি। তার মানে আমি কিন্তু এই ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ, কোন অক্ষকে কোন বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরবে, এটা কিন্তু আমি যাচাই করে দিতে পারি। সব অক্ষের সাপেক্ষে ঘুরানো কি সমান কষ্ট? না, অবশ্যই না। তোমার মাথার উপরে ফ্যানটা আছে, ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করে তুমি এমনে ঘুরাও, ইজি না? হাত দিয়ে পাড়ি দিলে দেখবো ঘুরতেছে। তুমি এমনে ঘুরাও তো একটু, এমনে ঘুরাও। এমনে বলতে কি যে একদম 180 ডিগ্রি এভাবে ঘুরাও তো। এভাবে ঘুরানোটা পসিবল মাথার উপরের ফ্যানটাকে? পসিবল, যদি তুমি অনেক বেশি ফোর্স দিতে পারতা, তাহলে যেই মাথাটা আছে ওই মাথাটা দেয়াল টেয়াল ভেঙে সে এমন করে ঘুরতো, পসিবল। বাট এভাবে ঘুরানোটা যে পরিমাণে ইজি, এভাবে ঘুরানোটা কি অনেক টাফ না ফ্যানের বেলায়? সো যে কোনো জিনিসের ক্ষেত্রে চিন্তা করো, তোমার পাশায় অনেক কিছু থাকতে পারে, তোমাদের ট্রলি ব্যাগ থাকতে পারে, ট্রলি ব্যাগ এভাবে চালানো যে পরিমাণের ইজি, তুমি যদি এভাবে না চালায়, তুমি চাকাটা নিচে না দিয়ে তুমি যদি ফোল্ড করে করে মানে উপরে উঠায় নামায় না, উপরে উঠায় নামায়, উপরে উঠায় নামায়, এভাবে যদি ঘুরাতে চাও, তখনও তো ঘুরতেছে, ওইটাও তো ঘোরা, বাট তখন ঘোরানোটা কি টাফ। সো একই বস্তুর বিভিন্ন ঘূর্ণন অক্ষ তুমি যেই এই অক্ষ বরাবর ঘুরাইলে এক রকমের কষ্ট পাবা, এক রকমের ব্যয়দবিষে দেখাবে, অন্য অক্ষ বরাবর ঘুরাইলে আরেক রকমের ব্যয়দবিষে দেখাবে। দ্যাট মিনস আই এর ভ্যালু বস্তু স্পেসিফিক না, বস্তু এন্ড ঘূর্ণন অক্ষ স্পেসিফিক। এক একটা বস্তুর জন্য এক একটা আই না, এক একটা বস্তুর এক একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য এক একটা আই। আবার বলি, এক একটা বস্তুর জন্য এক একটা আই না। আমি বলবো না সরুদণ্ড মানি আই ইকুয়াল টু এত, সরুদণ্ডের মধ্যকেন্দ্র বরাবর ঘুরাইলে আই ইকুয়াল টু এত, সরুদণ্ডের কিনার অক্ষ বরাবর ঘুরাইলে আই ইকুয়াল টু এত, ঠিক আছে? সো বস্তু স্পেসিফিক না, বস্তু এন্ড যেই অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি সেই অক্ষ স্পেসিফিক। মানে দুইটা জিনিস ফিক্স থাকলে তখন একটা ফর্মুলা আসে, ঠিক আছে? একটা জিনিস ফিক্স থাকলে ফর্মুলা আসবে। সো আমার সরুদণ্ড যখন মধ্য অক্ষ বরাবর ঘোরাচ্ছি তখন আই ইকুয়াল টু 1/12 ml²। কি কি এখানে পরিচয়? এম কি সরুদণ্ডের ভর, পুরাটার ভর। এল কি পুরাটার দৈর্ঘ্য, এল কি পুরাটার দৈর্ঘ্য, সরুদণ্ডের পুরাটার দৈর্ঘ্য 1/12 ml²। এখানে একটু বলে রাখি, এই অক্ষ বরাবর যখন ঘোরাচ্ছি সে কি এভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, মাঝখানের এই জায়গায় ধরে ঘোরাচ্ছে, ঠিক আছে? মাঝখানের এই জায়গায় ধরে ঘোরাচ্ছে, ওকে? আচ্ছা, এবার সেই সরুদণ্ডটাই যখন কিনারে ধরে ঘোরাচ্ছে, এই যে কিনারা এই জায়গায় ধরে ঘোরাচ্ছে, কিনারে ধরে ঘোরাচ্ছি, সরুদণ্ডটাই কিনারে ধরে ঘোরাচ্ছি, তখন এই ভ্যালুটা কি হয়েছে 1/3 ml²। এখানে বোঝার বিষয় আছে, 1/12 বেশি নাকি 1/3 বেশি? 1/3 ml² আসছে কিনারে ধরে যখন ঘোরাচ্ছে, 1/3 এর ভ্যালু বেশি 1/12 এর তুলনায়, 1/12 এর তুলনায় 1/3 এর ভ্যালু বেশি। তার মানে এই সরুদণ্ডটাই কখন বেশি ব্যয়, কখন বেশি ব্যয়? যখন তাকে কিনারা বরাবর ধরে ঘোরানো হচ্ছে। যখন তুমি কিনারা বরাবর ধরে তাকে ঘোরাবা, তখন সে স্থির থাকলে তাকে ঘুরাইতে যাচ্ছ, বেশি কষ্ট করতে হবে। ঠিক থেকে ঘুরাইতে চাইলে তাকে বেশি কষ্ট করতে হবে। আবার কিনারা বরাবর একটা দণ্ড ঘুরতেছে, থামাইতে যাচ্ছ, তখন থামাইতে চাইলে বেশি কষ্ট করতে হবে। বাট যখন এই দণ্ডটাই একই ভর একই দৈর্ঘ্য, এই দণ্ডটাই যখন মধ্য অক্ষ বরাবর ঘুরাইতে যাবা, তুলনামূলক কম কষ্টে ঘুরাইতে পারবা, তুলনামূলক ওর তুলনায় কম কষ্টে ঘুরাইতে পারবা। আবার মধ্য অক্ষ বরাবর ঘুরতেছে, থামাইতে চাও, তুলনামূলক কম কষ্টে, ওর সময় থামাইতে যে কষ্ট লাগতো ওর সময় থামাইতে তুলনামূলক কম কষ্ট লাগতো। কিভাবে বললাম এই কথাগুলো? আই এর ভ্যালু দেখি, ml² দুই জায়গায় একই, এক জায়গায় 1/12 এক জায়গায় 1/3, 1/3 বড়, আই বড়, ব্যয়দবি বেশি। থামা থেকে ঘোরানো কষ্ট, ঘোরানো থেকে থামানো কষ্ট, থামা থেকে ঘোরানো কষ্ট, ঘোরানো থেকে থামানো কষ্ট। সো ভ্যালুগুলোর সিগনিফিকেন্সটা বুঝতে হবে। সো এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে। কারণ মাঝখান বরাবর একটা স্কেলকে ঘোরাও, তুলনামূলক আরাম, মাঝখান বরাবর একটা স্কেল ঘুরতেছে, থামাও, তুলনামূলক আরাম। কিনার বরাবর একটা স্কেলকে ঘোরাও, তুলনামূলক কষ্ট। কিনার বরাবর একটা স্কেল ঘুরতেছে, থামাইতে চাও, তুলনামূলক কষ্ট। যদি বলে কোন জায়গায় ঘোরানো অধিক সহজতর, কোন অবস্থায় ঘোরানো অধিক সহজতর, উত্তর হবে কি এটা, উত্তর হবে কি এটা। মধ্য বরাবর অক্ষ থাকলে ঘোরানো অধিক সহজতর, কারণ এই ক্ষেত্রে ব্যয়দবি সে কম করে। আচ্ছা, তো একই কথা আমি এই জায়গাটার মধ্যে দেখি, রিং আকৃতির বস্তু আই ইকুয়াল টু mr²। তারপর নিরেট বৃত্তাকৃতির বস্তু, এটা হচ্ছে একটা তল, একটা বৃত্ত, জাস্ট স্লাইস। সো নিরেট বৃত্তাকৃতির বস্তু হাফ mr²। তারপর নিরেট গোলকাকৃতির বস্তু, নিরেট গোলকাকৃতির বস্তুর ক্ষেত্রে 2/5 mr²। আবার একটু আগে ছিল এখানে, খেয়াল করো, এটা নিরেট গোলক না, এটা হচ্ছে ফাঁপা।
এটা হচ্ছে নিরেট, ঠিক আছে? এটা জালি দেওয়া আছে বোঝানোর জন্য যে ভেতরে আসলে কি, এটা দেখানোর জন্য। এটা কিন্তু আসলে ভরাট, ঠিক আছে? নিরেট গোলাকৃতি 2/5 mm², নিচে ফাঁপা থাকলে 2/3 mm²। যদিও ম্যাথ গুলো করার ক্ষেত্রে ফুটবলের ম্যাথ থাকলেও আমরা দেখছি যেটা ইউজুয়াল প্র্যাকটিস এটাই ব্যবহার করে সব জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার করে। এটা অ্যাকচুয়ালি বইগুলোতে তেমন নাই, এটাই আছে বলতে গেলে বইগুলোতে। তো এটা ব্যবহার করলে যদিও মোর অ্যাকুরেট, বাট এটাই ব্যবহার করা হয়। সো আমি এটা বলে রাখলাম সো দ্যাট বইতে বা কোনো জায়গায় দেখলে কনফিউজড হয় না। ভাইয়া তো বলছে নিরেট গোলক আকৃতির বস্তুর ক্ষেত্রে 2/5 mm², m এর পরিচয় হচ্ছে গোলকের ভর আর এর পরিচয় হচ্ছে গোলকের ব্যাসার্ধ। বাট আমি তো ফাঁপা গোলক পাইতেছি, ফাঁপা গোলকের ক্ষেত্রে 2/5 mm² ব্যবহার করতেছি, 2/3 না করে। সো কনফিউজ হবে না, এটা ইউজুয়াল প্র্যাকটিস। ওকে, আচ্ছা, তো এখানে দেখো দেওয়া আছে যে এটা বরাবর ঘোরানোটা ইজি, এটা বরাবর ঘোরানোটা কি তুলনামূলক টাফ, কেন আই বেশি। সো এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এখন পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও। এই আলোচনাগুলো বুঝছো কিনা কমেন্টে জানাও। দেখতেছি অনেকে বলতেছো ব্লার ব্লার ব্লার। আচ্ছা, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তোমরা সামনে আসার সময় বলতেছিল ব্লার ব্লার ব্লার। আমি কিন্তু ক্যামেরার পেছনে থাকি, পেছনে থাকলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের ক্যামেরাতে ফুল ক্লিয়ার দেখা যায়, পুরো জিনিসটা পুরোটাই ক্লিয়ার দেখা যায়। এটা এমন হইতে পারে তোমাদের নেটে প্রবলেম, এই কারণে এটা হচ্ছে, কারণ আমরা যখন পরে রেকর্ডেডটা দেখি এমন তো না যে ব্লার থাকলে পরে আবার ক্লিন হয়ে যায়, রেকর্ডেডটা কিন্তু ক্লিনই থাকে, ঠিক আছে? সো রেকর্ডেডটা ক্লিন থাকে, দ্যাট মিন্স কি এটাতে মনে হয় তোমাদেরই নেচার প্রবলেম। সো এই জায়গাটার মধ্যে একটু খেয়াল রাখবা। তারপরে বলো যে এই পর্যন্ত আলোচনাটা বুঝছো কিনা। ওকে, তো আমরা এই জায়গাটার মধ্যে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাটা কি, এই আলোচনাগুলো হচ্ছে আমার জড়তার ভ্রামক নিয়ে সূত্রের যে ব্যাপারগুলো আছে সেই সূত্রের ব্যাপারগুলো। ওকে, তো এবার আমরা চলে আসব আমাদের এর পরের অংশে। তো আমাদের এর পরের অংশে আমরা চলে আসি। দেখো আমরা এই সূত্রগুলো তার মানে প্র্যাকটিস করে ফেলবো। এখন আমরা কিছু ম্যাথে চলে আসি, এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই সূত্রগুলো প্রত্যেকে মুখস্থ করে ফেলবা। এই ম্যাথটা আমি ইউটিউবে করে রাখছি, এই ম্যাথটা আমি দেখাবো না, বাট এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। আমি তোমাদের আজকে লেকচার শিটে দিয়ে দিব। লেকচার শিটে দিয়ে দিলে মজার ব্যাপার কি একটু বলে দিই, যে যদিও এটা আমাদের একদম পেইড শিট বা পেইড পিডিএফ, তাও আমি তোমাদের জন্য এটা এই জায়গাটার মধ্যে ফ্রিতে দিয়ে রাখবো। এই ম্যাথটা ধরো বুঝতেছো না, এই ম্যাথ না বুঝলে কি করবা, পিডিএফটা নিবা, অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে, সরি অ্যাডোব প্রিমিয়ার না, অ্যাডোব রিডার, অ্যাডোব রিডার দিয়ে তুমি পিডিএফটা ওপেন করবা। মোবাইলে অ্যাডোব রিডার না থাকলে গুগল প্লে স্টোর থেকে অ্যাডোব রিডার নামাবা, প্লে করার পরে পিডিএফটার এই বাটনটাতে ক্লিক করবা। এই বাটনটাতে ক্লিক করলে এই পেজটার যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে তোমার কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। তোমার ভিডিও খুঁজতে হবে না, তোমার ওই অংশটা খুঁজতে হবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে এই ম্যাথটা বুঝাই দেওয়া হবে। সো আমি এই জিনিসগুলো এক্সপ্লেইন মি বাটন সহ দিয়ে রাখবো, তো তোমরা বাটনে ক্লিক করলে এই ম্যাথগুলো দেখে ফেলতে পারবা, এই ম্যাথগুলোর উপরে ভিডিও। আমি তুলনামূলক একটু কঠিন ম্যাথ করাতে চেয়েছি, যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি কি তোমার কাজে লাগে। সো প্রথমে আমি একটা অ্যাসাইনমেন্ট ম্যাথ, এই অ্যাসাইনমেন্ট ম্যাথটা তোমরা আজকে করে আমাদের আমি একটা পোস্ট দিব, যে পোস্টের মধ্যে লেকচার শিট থাকবে, ওই পোস্টের কমেন্টে দিবা। পোস্ট দেওয়া দরকার নাই, নতুন করে পোস্ট দেওয়া দরকার নেই। আর যারা যারা নোট শেয়ারিং একটা গ্রুপ আছে ওই গ্রুপেও দিতে পারো, বাট মেইন গ্রুপটার মধ্যে পোস্ট আকারে দেওয়া দরকার নেই। ওকে, সো এই অ্যাসাইনমেন্টটা ইজি ম্যাথ। একটু আগে মুখে মুখে আমি বলে দিছি কোন অক্ষ বরাবর ঘোরানো সহজ, কোন অক্ষ বরাবর ঘোরানো কঠিন, একটু আগের আলোচনাটাই এখানে ঘতে জানতে চাওয়া হয়েছে। সো একদম ইজি জিনিস, সো এটা আমি আর আলাদা করে দিচ্ছি না। আমি একটু তুলনামূলক একটু কঠিন একটা জিনিস দেখাবো। এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটা একটু দেখি। এই ম্যাথটা করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। কি বলে দেওয়া আছে, একটা ঘন বস্তু দেওয়া আছে, একটা ঘন বস্তু দেওয়া আছে। এই ঘন বস্তুটার মধ্যে মানে ত্রিমাত্রিক একটা বস্তু দেওয়া আছে, এটার ভর দেওয়া আছে, এটার এ বি সি ডি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই পুরুত্ব সহ এই ভ্যালুগুলো দেওয়া আছে, যথাক্রমে আলাদা আলাদা করে দেওয়া আছে। a ইকুয়াল টু দেওয়া আছে 8.4 সেন্টিমিটার, b ইকুয়াল টু দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, c ইকুয়াল টু দেওয়া আছে 1.4 সেন্টিমিটার। বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করো যার ঘূর্ণনক্ষ বস্তুটার, এই যে ঘূর্ণনক্ষ দেওয়া আছে, দ্যাট মিন্স এই কিনারা বরাবর, সাপোজ এটা আর কি, হ্যাঁ, সো এটার এই কিনারা বরাবর বস্তুটারে ঘোরানো হচ্ছে, এই কিনারা বরাবর বস্তুটারে ঘোরানো হচ্ছে, একটা কিনারা আছে, এই কিনারা বরাবর বস্তুটারে ঘোরানো হচ্ছে। ঘুরাইলে এই বস্তুটার জড়তার ভ্রামক কত সেটা বের করতে বলছে। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? এই ম্যাথগুলো করার জন্য আমরা যেটা করব, প্রথমত আলাদা আলাদা ভাবে চিন্তা করব।
আলাদা আলাদা ভাবে তাকে চিন্তা করবো। আমরা সরু দণ্ডাকৃতি পড়ছি না, সরু দণ্ডাকৃতির ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয় কিনারা বরাবর যদি হয় তাহলে কি 1/3 ml²। সো ওই দণ্ডাকৃতি চিন্তা করবো। আমরা একবার চিন্তা করব এইটা আমার ঘূর্ণনক্ষ, এইটা আমার দণ্ডটা, শুধু এতটুকুটা আমার দণ্ডটা, এই যে বি এ পর্যন্ত, এইটা আমার ঘূর্ণনক্ষ, শুধু এতটুকুটা আমার দণ্ডটা, এটা চিন্তা করব। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে আমরা এই জিনিসগুলো চিন্তা করব। ওকে, তাহলে এবার আমরা চলে আসি এই ম্যাথটা সলভে। তো আমরা যদি দেখি, আমরা ঘনবস্তুর ভর পাইতেছি এ বি সি, প্রত্যেকটাকে মিটারে নিচ্ছি। এই জিনিসটা আলাদা করে বলার কিছু নাই, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে মিটার, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে মিটারে চলে আসে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর জড়তার ভ্রামক বের করব। দৈর্ঘ্য এই বরাবর জড়তার ভ্রামক বের করব। এই বরাবর জড়তার ভ্রামক যখন আমি বের করতেছি তখন অ্যাকচুয়ালি কি হয়, আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে এই বরাবর, এটা ধরো আমার ঘূর্ণনক্ষ, আমরা এই বরাবর এ, শুধু এই বরাবর দণ্ডটা চিন্তা করছি, এই বরাবর দণ্ডটা চিন্তা করছি, এটা হচ্ছে আমার এ এর ভ্যালু। ওকে, এটা আমার এ এর ভ্যালু। সো এখন সে ধরো ঘুরবে, এখন সে ধরো এইদিকে বা এইদিকে ঘুরবে। সো এখন সে যদি ঘুরে এই জায়গাটার মধ্যে আমি এটাকে কালার দিয়ে দিই, সো এটাকে ভিন্ন কালার দিয়ে দিই। সো এই বরাবর সে যদি ঘুরে তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কি এই বরাবর ঘুরলে আমার জড়তার ভ্রামক কত। তো এটা আমি বের করতে পারি ফর্মুলা দিয়ে, আমি একটু দেখাই টেন। তো এটা আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি। তো এটা আমরা বের করতে পারি ইজি ফর্মুলা, আই এ ইকুয়াল টু এম এল স্কয়ার বাই 3 ছিল না, কিনারা বরাবর থাকলে কি ছিল, এম এল স্কয়ার বাই 3 ছিল। সো আমার এই জায়গাটার মধ্যে তাহলে আমরা কিন্তু এম এল স্কয়ার বাই এম এ স্কয়ার বাই 3 বলতে পারি। এ কত দেওয়া আছে, দিলাম বাই 3 দিলাম, দিয়ে আমি ভ্যালুটা ক্যালকুলেট করছি, কত আসছে 4.045 ইনটু 10 টু দি পাওয়ার -4 কেজি মিটার স্কয়ার। কি কি গুণ করছি আমি, ভর দেওয়া ছিল, ভর নিলাম। এ, শুধু এ, আমি শুধু এ এর প্রান্তটা চিন্তা করছি, এ এর প্রান্তটা চিন্তা করে এর যে দৈর্ঘ্যটা, শুধু দৈর্ঘ্যটা নিছি, দৈর্ঘ্য স্কয়ার বাই 3 হচ্ছে আমার ফর্মুলা। কারণ কিনারা বরাবর ঘুরাইলে কোন একটা দণ্ডকে কি হয়, এম এল স্কয়ার বাই 3 হয়। এম এর ভ্যালু এল এর জায়গায় এ বসাইছি, বাই 3 দিছি, ভ্যালু হিসাব করছি আসছে 4.045 ইনটু 10 টু দি পাওয়ার -4 কেজি মিটার স্কয়ার। এখন আমরা একই ভাবে একটা কাজ করব, এখন আমরা কি করব, এখন আমরা দৈর্ঘ্য বরাবর জিনিসটাকে ঘোরাবো। সো এখন প্রস্থ বরাবর জিনিসটাকে ঘোরাবো, আমরা দৈর্ঘ্য বরাবর ঘুরাই, এখন প্রস্থ বরাবর ঘোরাবো। প্রস্থ বরাবর যখন ঘোরাচ্ছি তখন দেখো কি করতেছি, তখন আমি দেখাই তোমাদেরকে কি করতেছি। তো তখন আমি কি করতেছি, আমি একই আমাদের ঘূর্ণনক্ষ আছে, এখন আমরা বি বরাবর, বি কি এই বরাবর আছে, হ্যাঁ। সো এখন আমরা বস্তুটাকে চিন্তা করব, বস্তুটা এই বরাবর আছে, শুধু বি পরিমাণ, এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা শুধু বি পরিমাণ, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার বি পরিমাণ। সো এখন সে ধরো এইভাবে ঘুরবে, এখন সে ধরো বস্তুটা এইভাবে ঘুরবে, এখন বস্তুটা শুধু এই মাথাটা আমরা চিন্তা করতেছি। ওকে, তো বস্তুটার এই মাথাটা আমরা চিন্তা করতেছি, এটা বস্তুটা আছে। ওকে, তো এখন যখন আমরা করব, এখন আবারও I ইকুয়াল টু ml স্কয়ার বাই 3 নিব। সো l হিসেবে এখন ইউজ করব কাকে, b কে, এখন l হিসেবে ইউজ করব কাকে, b কে। ওকে, সো আমরা I ইকুয়াল টু ml স্কয়ার বাই 3, m এর ভ্যালু জানি, b এর ভ্যালু জানি, b স্কয়ার বাই 3 যদি করি আমরা আরেকটা i পাবো। তাহলে আমরা কয়টা i পেলাম, আমরা দুইটা i পেলাম। আমরা কয়টা i পেলাম, আমরা দুইটা i পেলাম। দৈর্ঘ্য বরাবর হিসাব করে পাইছি m a স্কয়ার বাই 3, প্রস্থ বরাবর হিসাব করে পাইছি m b স্কয়ার বাই 3, ভ্যালু হিসাব করে আসছে m এর ভ্যালু জানি, b এর ভ্যালু জানি, 7.02 ইনটু 10 টু দি পাওয়ার -5 কেজি মিটার স্কয়ার। এখন এই জায়গাটার মধ্যে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাবো। এই জিনিসটা ইম্পর্টেন্ট, আরেকটা জিনিস বাকি রয়েছে, তাই না, সি। তো আমরা যদি এই জায়গাটার মধ্যে চিন্তা করি যে এটা আমার ঘূর্ণনক্ষটা, এখন সি কতটুকু আছে, সি কিন্তু আমার এই রকম, রাইট, এই হাইট বরাবর, সি কিন্তু আমার এই হাইট বরাবর। ওকে, আমি হ্যাঁ, সি কিন্তু আমার এই হাইট বরাবর, ঠিক আছে, এই রকম হাইট বরাবর। এখন যখন ঘুরে, একটু খেয়াল করো, ঘোরার সংজ্ঞা কি, ঘূর্ণনের সংজ্ঞাটা কি। আমরা যখন এখান থেকে ঘুরাবো একটা বস্তুকে, তখন দৈর্ঘ্য বরাবর তো বুঝলাম এইভাবে ঘুরে, একটা জিনিস আটকানো আছে, একটা মাথা আটকানো আছে, একটা মাথা আটকানো আছে, তারপরে সে ঘুরতেছে। প্রস্থ বরাবর যখন ঘুরে একটা মাথা আটকানো আছে, তারপরে সে ঘুরতেছে। বাট
যখন সি বরাবর পুরুত্ব বরাবর ঘূর্ণন অক্ষ কিন্তু একটাই, যখন এভাবে ঘুরতেছে তখন কি সে এরকম করে ঘুরতেছে, তখন কি কোনো মাথা আটকানো আছে তার? মানে তখন সে যদি ঘুরে আসে তার অবস্থাটা কি হবে? সেই দিকে ঘুরে আবার এদিকে আসবে, তো তখন কি তার কোনো আটকানো কিছু আছে? আটকানো কিন্তু তখন কোনো কিছু নাই। কেন? ঘূর্ণন অক্ষ আর সি এই দুইটা কি সমান্তরাল। এই সময় যখন দৈর্ঘ্য ছিল তখন সমান্তরাল ছিল না, যখন প্রস্থ ছিল তখন সমান্তরাল ছিল না, বাট যখন সি ছিল তখন ঘূর্ণন অক্ষ আর এটা সমান্তরাল। এই সময় কি হয়? মুভমেন্ট হয়। এই সময় কি হয়? এরকম করে সে মুভ করতেছে, এরকম করে এদিকে সি এর মাথা আছে। এই জায়গাটার মধ্যে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ঘূর্ণন অক্ষটা আমাদের যেটা আছে, সেই ঘূর্ণন অক্ষটা যদি দৈর্ঘ্য হয় লাগানো আছে একটা মাথা ঘুরতেছে, প্রস্থ হয় লাগানো আছে একটা মাথা ঘুরতেছে, এই ক্ষেত্রগুলোতে জড়তার ভ্রামক আসবে। বাট যদি সমান্তরালে হয়, সমান্তরালে এখানেও সি আছে এরকম ঘুরতেছে, এখানেও সি আছে এরকম ঘুরতেছে, এখানেও সি আছে এরকম ঘুরতেছে, এই ক্ষেত্রটাতে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্ষেত্রটাতে আমরা জড়তার ভ্রামক 0 পাবো। আবার বলি, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আমি লিখে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পুরুত্ব আর ঘূর্ণন অক্ষ পরস্পর সমান্তরাল। এটা ঘূর্ণন অক্ষ, এটা পুরুত্ব, এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ ছিল, এটা পুরুত্ব, এই দুইটা পরস্পর সমান্তরাল যদি এমন হয়ে যায় তাহলে আমরা পুরুত্ব বরাবর জড়তার ভ্রামক আইসি ইকুয়াল টু পাবো কত? 0। পুরুত্ব বরাবর জড়তার ভ্রামক আইসি ইকুয়াল টু কত পাবো? 0। এই জিনিসটা একটু মনে রাখতে হবে তোমাদের, কারণ পুরুত্ব অ্যাকচুয়ালি কি হচ্ছে না, একটা মাথা আটকানো তারপরে ঘুরতেছে, যে এই জিনিসটা হইতেছে না। কিন্তু তুমি যদি বলো যে ভাইয়া এটা একটা ব্যাসার্ধ চিন্তা করা যায়, তাহলে কিনারের একটা বিন্দু আছে, এই দিকের একটা বিন্দু আছে, এই দিকের একটা বিন্দু আছে, এই দিকের একটা বিন্দু আছে, এইভাবে কিন্তু চিন্তা করলে হবে না। সো পুরুত্ব আর ঘূর্ণন অক্ষ এই দুটো সমান্তরাল হলে মনে রাখতে হবে এই জিনিসটা, যে জড়তার ভ্রামক আমরা পাবো না। জড়তার ভ্রামক আইসি এর ভ্যালু কত আসবে? 0। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর জড়তার ভ্রামক পাইছি, প্রস্থ বরাবর জড়তার ভ্রামক পাইছি, পুরুত্ব ঘূর্ণন অক্ষের সমান্তরাল হয়ে যায়, জড়তার ভ্রামক পাবো না। না পাইলে আমার জড়তার ভ্রামকের মোট ফর্মুলা কি আসবে? IA প্লাস IB প্লাস IC। IB এর ভ্যালু আছে, IC এর ভ্যালু নাই, দুইটাকে যোগ করলাম আসলো কত? 4.7 ইনটু 10 ইনভার্স 4। 10 ইনভার্স 4 কেজি মিটার স্কয়ার। সো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা মাথায় রাখতে হবে। লম্ব অক্ষ উপপাদ্য পরের ক্লাসে পড়বো। লম্ব অক্ষ উপপাদ্য যখন পড়বো তখন কিন্তু আমরা ঘূর্ণন অক্ষই অনেকগুলা নিই, x অক্ষ বরাবর ঘূর্ণন অক্ষ, y অক্ষ বরাবর ঘূর্ণন অক্ষ, z অক্ষ বরাবর ঘূর্ণন অক্ষ। আর এখন ঘূর্ণন অক্ষ একটাই আছে, দৈর্ঘ্য একবার নিছি, প্রস্থ একবার নিছি, পুরুত্ব একবার নিছি। যদি এমন হয় ঘূর্ণন অক্ষ একটাই, বাট ঘূর্ণন অক্ষের সাথে সমান্তরালে থাকে আমার যেই বস্তুটার ঘূর্ণন অক্ষ বের করতেছে, যেই বস্তুটা জড়তার ভ্রামক বের করতেছে, সেই বস্তুটার কোনো একটা সারফেস বা কোনো একটা ধার, তাহলে সেই ধারের কোনো কি থাকবে না, সেই ধারের কোনো জড়তার ভ্রামক থাকবে না। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকের ক্লাসের মনে হয় সময় হয়ে গেছে অলরেডি, আমরা 9:19 বাজে, তোমাদের 9:30 থেকে আরেকটা ক্লাস আছে। সো তোমাদের আজকের ক্লাসটার মধ্যে যেই জিনিসগুলো পড়ালাম এগুলোর স্লাইডগুলো আমি দিয়ে দিব, আর এই ক্লাসের এই জিনিসগুলো নিয়ে আমি ছোট্ট করে আবার বলবো, যদি তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই জিনিসটা ভাই আরেকবার বললে আমি আরেকবার আলোচনা করব। তো এই জিনিসগুলো কিন্তু আমি একটু বলছি যে আমি একটু কঠিনগুলোর দিকে দেখাতে চাইছি, কারণ সব ধরনের ম্যাথই আলটিমেটলি আসতে পারে। সো ইজি ধরনের ম্যাথগুলো করানো আছে ইউটিউবের ক্লাসে, এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে জানতে থাকতে হবে, এই জিনিসগুলো না জানা থাকলে পরীক্ষা হলে ভুল করে ফেলবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা এই বলে আজকের ক্লাসটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।